হ্যালো বন্ধুরা, এক্সপ্লেন গাইডের আরেকটি অসাধারণ এক্সপ্লেন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটা অসাধারণ ড্রামা নিয়ে এক্সপ্লেন করব। তবে তার আগে চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দেবেন এবং এক্সপ্লেনটি কেমন লাগলো কমেন্ট করতে একদমই ভুলবেন না। এরপরে আমরা দেখতে পাই সই এবং শিয়ান রাস্তা দিয়ে হাঁটছিল। তখন সই শিয়ানকে বলে, আমি এই সবকিছু দেখার পরে আমি আমার ভবিষ্যৎকে দেখতে পাচ্ছি। তখন তার এই কথা শোনার পরে শিয়ান তাকে বলে, তুমি তোমার ভবিষ্যতে কি দেখতে পাচ্ছ? কিন্তু সইর উত্তর দেওয়ার আগেই তার ঠান্ডা লাগছে দেখে শিয়ান তার নিজের গায়ের জ্যাকেটটা তার গায়ে পরিয়ে দেয় এবং পরিয়ে দেওয়ার পরে সে জ্যাকেটটাকেই ধরে থাকে। সেই কারণে সইও তার দিকে তাকিয়ে থাকে এবং শিয়ান যখন তাকে কিস করতে যাচ্ছিল তখনই তাকে শিল্লি কল করে এবং কল ধরার পরেই তাকে বকতে শুরু করে। অন্যদিকে কল রাখার পরে শিল্লিও মনে মনে ভাবে, আঙ্কেলকে কল করার জন্য আমায় আঙ্কেল কেন ছাড়লো? আঙ্কেল কি কোনো কাজে ব্যস্ত রয়েছে? কিন্তু তার তো এত কাজ থাকারও কথা না, হয়তো সে কোনো মেয়ের সাথে রয়েছে। সে যখন এইসব কথা বিড়বিড় করে বলছিল তখনই সেখানে নান চলে আসে এবং তাকে জিজ্ঞাসা করে, তুমি এখানে একা বসে বসে কি বকবক করছো? সেও তখন নানকে বলে, যদি কোনো ছেলে কোনো মেয়ের সাথে কথা বলে এবং তার মাঝখানে যদি অন্য কেউ কল করে তাহলে সেই ছেলেটা তাকে খুব বকাবকি করে। তার এই কথা শোনা মাত্রই নান তার বয়ফ্রেন্ডকে কল করে এবং তার বয়ফ্রেন্ডও শিয়ানের মতনই তাকে বকাবকি করতে শুরু করে। এইসব কথা শোনার পরে সে আবার শিনলির কাছে আসে এবং বলে, তুমি যে কথাগুলো বললে ওগুলো কি ঠিক কথা? তখন তার কথায় শিনলিও মাথা নাড়ে এবং তখন তার কথা শোনার পরে নানও সেখান থেকে চলে যায়। এরপরে নান যখন সেখান থেকে চলে যায় তখন শিনলি ইউকে মেসেজ করে এবং তাকে বলে, আমি তোমাকে যে গিফটটা পাঠিয়েছিলাম ওইটা কি তুমি পেয়ে গেছো? নানও তখন তার এই মেসেজ দেখার পরে বুঝতে পারে সেই অ্যালবামটা হয়তো তাকে গিফটে শিনলেই পাঠিয়েছে। তখনই ইউ শিনলিকে বলে, এই গিফটটা প্রচন্ড দামি গিফট, সেই কারণে তুমি এটা নিয়ে যাও। তখন তার এই কথা শোনার পরে শিনলি বলে, আমার কাছে আনন্দটাই বড় ব্যাপার নাকি টাকা পয়সা। এরপরে যখন সে ইউকে ডিনার করতে যাওয়ার কথা বলে তখন সঙ্গে সঙ্গে ইউ তার কথায় মানা করে দেয়। সেই কারণে তার মনটাও একটু খারাপ হয়ে যায়। অন্যদিকে আমরা সই এবং শিয়ানকে দেখতে পারি তারা দুজনেই বাড়িতে চলে এসছে এবং সই যখন তার ঘরে ঢুকতে যাচ্ছিল তখনই শিয়ান তাকে আটকে দেয় এবং তাকে বলে, তুমি তো আমাকে সেই প্রশ্নের উত্তর এখনো দিলে না যেইটা আমি তখন করেছিলাম যে তুমি ভবিষ্যতে কি দেখতে পারছো। কিন্তু তখনও সে তার কোনো কথারই উত্তর দিচ্ছিল না এবং শিয়ান যেহেতু তাকে ছাড়ছিল না সেই কারণে সই কোটের মধ্যে থেকে নিজেই বেরিয়ে পড়ে এবং লজ্জায় ঘরের ভেতরে চলে যায়। এরপরে অন্যদিকে আমরা ইউকে দেখতে পারি যে অফিসে বসে কাজ করছিল। তখনই তার কাছে একটা খাবারের ডেলিভারি আসে এবং ডেলিভারি ম্যান ভেতরে ঢুকে বলে, হ্যান্ডসাম ইউ এর জন্য একটা খাবারের ডেলিভারি রয়েছে। তার এমন নাম শোনার পরে কলিগরা সবাই ইউর দিকে তাকিয়ে থাকে, এমনকি ইউ তখন চমকে ওঠে। এখানে আমরা দেখতে পারি এই খাবারগুলো ইউকে শিনলিই পাঠিয়েছে এবং শিনলিও তার নিজের খাবার ছবি তুলে ইউকে পাঠায় এবং মেসেজ করে বলে, তুমি এটাই মনে মনে ভেবে নাও যে আমরা একসাথেই খাবার খাচ্ছি, কারণ আমরা দুজনেই সেম খাবারই খাচ্ছি। এবং বলে, তুমি যদি পারো তাহলে তোমার খাবারের ছবিগুলো আমাকে পাঠাতে পারো। এরপরে যখন সে তার নিজের খাবারের ছবিগুলো তুলেও শিনলিকে পাঠায় তখন শিনলি দেখে বুঝতে পারে যে সে ঝাল খাবার বেশি খেতে পছন্দ করে না এবং বলে, এই খাবারগুলো যদি তোমার পছন্দ হয় তাহলে নেক্সট টাইম আমরা এই রেস্টুরেন্টে একসাথেই খেতে যাব। সে যখন তার সাথে কথাই বলছিল তখন প্রফেসর ইউ এর কলিগরাও সেখানে আসে এবং তাকে জিজ্ঞাসা করে, আপনাকে কি এই খাবারগুলো আপনার গার্লফ্রেন্ড পাঠিয়েছে? তখন সে তাদের বলে, না না, এগুলো আমিই অর্ডার করেছিলাম। এবং এই কথা শোনার পরে কলিগরাও সেখান থেকে চলে যায়। তার কলিগরা চলে যাওয়ার পরে ইউ যখন সেই রেস্টুরেন্টটাকে সার্চ করে দেখে তখন সে দেখতে পায় সেখানকার খাবারগুলো খুব দামি। সেই কারণে সে শিনলিকে বলে, আমি সবকিছু খেতেই পছন্দ করি, কিন্তু মেইন ব্যাপার এটা দেখতে হবে যে মানুষ কার সাথে বসে খাচ্ছে এবং তার সাথে সে কি আদৌ খুশি হয়ে বসে খাচ্ছে। এবং আমি মনে করি তোমার সাথে খুশি হয়ে বসে খাওয়ার লোকও তুমি তাড়াতাড়ি পেয়ে যাবে। এবং এই সমস্ত কথা শোনার পরে শিনলিরও মনটা খারাপ হয়ে যায় এবং তার চোখে হালকা হালকা জলও চলে এসেছিল। এর পরের দিন যখন সে ঘর থেকে বেরোচ্ছিল তখন সে তার ঘরের বাইরে শিয়ানকে দাঁড়িয়ে থাকতে দেখে এবং তাকে হঠাৎ দেখে সেও চমকে ওঠে। তাই জন্য সে শিয়ানকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? তখন তার কথায় শিয়ান বলে, তুমি হয়তো ভুলে গেছো তোমার ঘরের সামনেই আমারও ঘর। এই কথা বলার পরে যখন সে সেখান থেকে চলে যাচ্ছিল তখন সইও তার পেছন পেছন যেতে থাকে। তারা যখন বাইরে বেরোচ্ছিল তখনই শিয়ানের ড্রাইভার সইকে এক কাপ কফি দেয় এবং বলে, আপনার জন্য শিয়ান এই কফিটা পাঠিয়েছে। তার এই কথা শোনা মাত্রই সই শিয়ানের দিকে তাকায় এবং শিয়ান যখন তার ড্রাইভারের দিকে তাকায় তখন তার ড্রাইভারও অন্যদিকে মুখটা ঘুরিয়ে নেয়। এরপরে শিয়ান যখন সবাইকে ইগনোর মেরে তার গাড়ির সামনে যায় তখন সে সইকেও ডাকে এবং বলে, তুমিও গাড়ির মধ্যে এসে বসো। তার এই কথা শোনার পরে সইও তার গাড়িতে এসে বসে। এরপরে সইর যেখানে আজকে ইন্টারভিউ নেওয়ার কথা ছিল সেখানে শিয়ানের গাড়ি তাকে নামিয়ে দেয় এবং এখানে আমরা জানতে পারি তার আজকে মিস্টার চ্যাং এর সাথে ইন্টারভিউ ছিল। এবং গাড়ি থেকে নামার পরে সে যখন মিস্টার চ্যাং এর অ্যাসিস্ট্যান্টের কাছে যায় তখন তার অ্যাসিস্ট্যান্ট তাকে চিনতেই পারছিল না। সেই কারণে সে যখন বলে, আমি কালকে শিয়ানের সাথে এসেছিলাম, এই কথা শোনার পরে সে তাকে চিনতে পারে এবং সে সইকে ভেতরে নিয়ে গিয়ে মিস্টার চ্যাং এর অফিসের সামনে দাঁড় করিয়ে রাখে এবং সে যখন মিস্টার চ্যাং এর সাথে কথা বলতে যায় তখন মিস্টার চ্যাংও তাকে জানায় তুমি তাকে বাইরেই ওয়েট করতে বলো। কিন্তু তখন সই তার জন্য বাইরে অপেক্ষা না করে সোজাই ভেতরে ঢুকে পড়ে এবং
মিস্টার চ্যাং তাকে দেখার পরে জিজ্ঞাসা করে তুমি এখানে এসছো। এখানে আমরা জানতে পারি মিস্টার চ্যাং কখনোই সইকে দেখেনি। তখন তার কথায় সই বলে আসলে আমি শিয়ানের খুব ভালো বন্ধু, সেই কারণেই আমি তার সাথে কালকে এসেছিলাম। তখন তার কথায় মিস্টার চ্যাং বলে তোমার তো ফ্রেন্ড সার্কেল খুব বড়, তুমি শিয়ান এবং তার কোম্পানির সবাইকে চেনো। কিন্তু চ্যাং এর এই সমস্ত কথা সই এড়িয়ে চলে যায় এবং যখন সে মিস্টার চ্যাং এর ইন্টারভিউ নিতে বসে সে মিস্টার চ্যাং কে এমন এমন কোশ্চেন করছিল যেইগুলো শোনার পরে মিস্টার চ্যাং ও চুপ হয়ে বসেছিল। এমনকি সে বাধ্য হয়ে বলেই দেয় যে হয়তো আমার কোম্পানির ব্যাটারিগুলোকে একটু শুধরাতে হবে এবং তাকে বলে তুমি এইসব বিষয়ে শিয়ানের সাথে একটু কথা বলে নিও যাতে আমি তার সাথে একটু কোঅপারেট করতে পারি। তখন তার এই কথা শোনার পরে সই বলে এই কথাগুলো আপনার নিজেই ওকে বলা উচিত, আমি কারোর ব্যক্তিগত কাজের মধ্যে ঢুকি না। তখন তার কথা শুনে মিস্টার চ্যাং বলে আমি যতদূর জানি আপনি তো তার খুব ভালো বন্ধু, কারণ সে আপনাকে এত দূর অব্দি ছেড়ে দিয়ে গেছে, এমনকি সে বাইরে আপনার জন্য অপেক্ষাও করছে। তখন তার এই কথা শোনার পরে সইও চমকে ওঠে, কিন্তু তার এই চমকানোর প্রকাশটা বাইরে বার করে না এবং সে যখন তার ইন্টারভিউ নেওয়ার পরে বাইরে আসে তখন শিয়ানও তাকে দূর থেকে দেখতে পায় এবং বাইরে বেরোনোর সময় মিস্টার চ্যাং সইয়ের কাছে আসে এবং কিছু গিফট দিতে চায়, কিন্তু সইও সেটা নিতে চায় না, কিন্তু তাও মিস্টার চ্যাং এর অ্যাসিস্ট্যান্ট তাকে জোর করে। তখনই শিয়ান সেখানে আসে এবং শিয়ানকে দেখা মাত্রই সই দৌড়ে দৌড়ে তার কাছে চলে যায় এবং তাকে গিয়ে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো, তোমারও কি এখানে কোনো কাজ ছিল? অন্যদিক থেকে শিয়ানও তার কথায় মাথা নাড়ে, কিন্তু সই তো এখানে আগে থেকেই জানে যে শিয়ান তার জন্যই অপেক্ষা করছিল এবং তারা দুজনেই যখন গাড়ির দিকে যাচ্ছিল তখনই সইয়ের কাছে তার মার কল আসে এবং তার মা ফোন করে ইউর ব্যাপারেই বলতে শুরু করে যে তুমি তার সাথে ডিনারে গেছিলে কিনা। তার মার বলা এই সমস্ত কথাই ফোনের বাইরে থেকেও শোনা যাচ্ছিল, এমনকি শিয়ানও এই সমস্ত কথাগুলো শুনছিল। অন্যদিকে সইও এই কথাটা জানতো যে তার মোবাইলের কথাগুলো বাইরে থেকেও শোনা যায়। তার মার বলা এইসব কথা শোনার পরে সে একটু জেলাস ফিল করে এবং রেগে গিয়ে গাড়ির মধ্যে চলে যায়। অন্যদিকে আমরা প্রফেসর ইউকে দেখতে পারি যে সবারই ক্লাস নিচ্ছিল এবং ক্লাস শেষ হওয়া মাত্রই দৌড়ে দৌড়ে তার কাছে শিনলি আসে এবং তাকে জিজ্ঞাসা করে আজকে কি তুমি আমার সাথে ডিনার করতে যাবে? তখন তার এই কথা শোনার পরে ইউ বলে তুমি আমার সাথে অফিসে এসো। তার এমন কথা শোনার পরে শিনলিও খুব খুশি হয়ে যায় এবং অফিসে যাওয়ার পরে ইউ শিনলিকে সেই অ্যালবামটাকে ফিরিয়ে দেয়। তখন শিনলি তাকে বলে আমি এই অ্যালবামটাও তোমার কাছ থেকে নিয়ে নিয়েছি, এবারে তো আমার সাথে তুমি ডিনার করতে যাবে। তার এই সমস্ত কথা শোনার পরে প্রফেসর ইউ তাকে বলে আমি জানি তোমার মনের মধ্যে কি ফিলিংস রয়েছে, কিন্তু আমরা একে অপরের জন্য ঠিক না, ভবিষ্যতেও তুমি আমাকে সেইভাবে ভালোবাসবে না যেমনটা তুমি এখন বাসছো। তখন তার এইসব কথা শোনার পরে শিনলিও বলে তুমি কারোর সাথে রিলেশনে না গিয়ে তুমি তাকে কি করে বিচার করতে পারো, এবং যদি আমি ভবিষ্যতে তোমার সাথে এরকম করি তাহলে তুমি আমাকে ছেড়ে দিও, আমি এটারও তোমাকে পারমিশন দিয়ে দিলাম। তার এই সমস্ত কথা শোনার পরে ইউ চুপ হয়ে যায় এবং তখনই তার কাছে একটা ফোন কল আসে এবং সেই ফোন কলের বাহানায় সে বাইরে চলে যায়। এবং অন্যদিকে আমরা শিয়ান এবং গুয়ানজিংকে দেখতে পারি যারা প্রফেসর ইউর জন্যই অপেক্ষা করছিল এবং যখন তারা সেখানে আসে তখন তারা মিটিং শুরু করে এবং ইউ শিয়ানকে বলে আপনি যে রিপোর্টটা আমাকে বানাতে বলেছিলেন সেটাও আমার বানানো হয়ে গেছে। তার এই কথা শোনার পরে গুয়ানজিংও চমকে ওঠে এবং সে তাদের জিজ্ঞাসা করে তোমরা কোন রিপোর্টের কথা বলছো, কিন্তু তাকে কোনো রিপোর্টের সম্পর্কেই বলা হয় না। সেই কারণে তখন সে প্রফেসর ইউর পেছন পেছনে চলে যায়। এরপরে যখন তারা সেখান থেকে চলে যায় তখন শিয়ান সইকে মেসেজ করে এবং তারা সেই ডিপির সম্পর্কে কথা বলতে শুরু করে এবং শিয়ান তাকে একটা ছবি পাঠায়, কিন্তু অন্যদিকে সেই ছবিটার যে কি মানে সেটা সই বুঝতেই পারছিল না এবং পরে যখন সে সেই ছবিটার মানে বুঝতে পারে তখন সে অবাক হয়ে যায়। আসলে শিয়ান সেই ছবিটার মধ্যে দিয়ে বোঝাতে চাইছিল যে আমি তোমার জন্য আমার মনের দরজা খুলে দিয়েছি। এরপরে সই যখন তার ডিরেক্টরকে তার আউটলাইন দেখাতে যায় তখন সেই আউটলাইন দেখে ডিরেক্টর বলে তুমি এটাকে আরো ভালো করে তৈরি করো, কিন্তু তখন তার কথায় সই বলে আমি এইবার ইচ্ছা করেই এই স্টাইলেই করেছি এবং পরে ডিরেক্টরও তার কথা মেনে যায়। এরপরে সই যখন সেখান থেকে চলে যায় তখন ডিরেক্টর গুয়ানশিয়াংকে কল করে এবং বলে তোমার যদি কাজ হয়ে থাকে তাহলে আমি তোমাকে পিক করতে আসছি, কিন্তু গুয়ানশিং তখন তার উত্তরে বলে না থাকুক, আমি একাই চলে যেতে পারবো। এরপরে অন্যদিকে আমরা সইকে দেখতে পারি যে মিস্টার শুয়ের সাথে দেখা করতে তার কোম্পানিতে গেছে এবং কাউন্টারে যে দাঁড়িয়েছিল তাকে গিয়ে সই বলে আমি মিস্টার শুয়ের সাথে দেখা করতে চাই, আপনি একটু জেনে বলবেন যে তিনি কতক্ষণের মধ্যে ফ্রি হবেন। তখন সে মেয়েটি মিস্টার শুয়ের অ্যাসিস্ট্যান্টকে কল করে এবং এখানে আমরা দেখি সেই অ্যাসিস্ট্যান্টটা আর কেউ না শোয়ের এক্স বয়ফ্রেন্ডেরই গার্লফ্রেন্ড এবং সে যখন শোয়ের নাম শোনে তখন সে মনে মনে ভেবেই নেয় যে তাকে সে কিভাবে জ্বালাতন করবে। এবং অন্যদিকে সইও অপেক্ষা করতে করতে অনেক কাপই কফি খেয়ে নেয়, কিন্তু তাও সে মিস্টার শুয়ের সাথে দেখা করতে পারে না এবং তখনই তার সামনে দিয়ে শিয়ানের অ্যাসিস্ট্যান্ট যায় এবং তার অ্যাসিস্ট্যান্ট সইকে দেখে বলে আপনি এখানে কি করছেন? তখন সই তাকে বলে আসলে আমি এখানে মিস্টার শুয়ের ইন্টারভিউ নিতে এসেছিলাম, কিন্তু হয়তো আজকে তিনি খুব বিজি রয়েছে। এরপরে শিয়ানের অ্যাসিস্ট্যান্ট যখন এইসব কথা জানতে পারে তখন সে শিয়ানকে গিয়ে এইসব কথা জানায় এবং বলে আমি যতদূর জানি আজকে মিস্টার শুয়ের কোনো মিটিংই নেই। তখন শিয়ানও তাকে জিজ্ঞাসা করে সে কতক্ষণ ধরে ওয়েট করছে এবং অ্যাসিস্ট্যান্ট জানায় তাকে তো আমি দেখলাম অনেক কাপই কফি খেতে, তার মানে সে অনেকক্ষণ ধরেই বসে রয়েছে। এর পরের সিনে আমরা দেখতে পাই মিস্টার শু নিজেই সইয়ের কাছে এসছে এবং
তাকে এসে বলে, আপনাকে এতক্ষণ ধরে অপেক্ষা করানোর জন্য আমি সত্যিই ক্ষমা প্রাপ্তি। আসলে এইগুলো আমার দোষ না, এই ভুলগুলো আমারই অ্যাসিস্ট্যান্ট করেছে। এবং যখন সে তাকে নিয়ে যাচ্ছিল তখন সইও তার এক্স বয়ফ্রেন্ডের গার্লফ্রেন্ডকে দেখতে পায় এবং তখনই সে বুঝতে পারে যে এই কাজগুলো সেই করেছে এবং সে তার সামনে দিয়ে অ্যাটিটিউড দেখিয়ে চলে যায়। এবং অন্যদিকে দাঁড়িয়ে শিনও মনে মনে ভাবতে থাকে বস নিজে গিয়ে তাকে কেন নিয়ে এলো, বসের আজকে হঠাৎ কি হয়ে গেছে। এবং অফিসে ঢোকার পরে সই মিস্টার শু এর ইন্টারভিউ নিতে শুরু করে। ইন্টারভিউ যখন নেওয়া হয়ে যায় তখন মিস্টার শু তার অ্যাসিস্ট্যান্টকে ডাকে এবং তাকে ডাকার পরই বকাবকি করতে শুরু করে এবং বলে সে আমার ইন্টারভিউ নিতে এসেছিল, তুমি আমাকে এসে কেন বলনি, এমনকি ওটা আমার শিডিউলেও রাখা ছিল, তুমি শিডিউলটা পুরো চেঞ্জ করে দিয়েছো, তুমি ব্যাংকের মিটিংটা আগে কেন রেখে দিয়েছো। তখন তার এইসব কথার উত্তরে শিন বলে, আসলে আমি ভেবেছিলাম এই ইন্টারভিউটা অতটা জরুরি না যতটা সেই ব্যাংকের ইন্টারভিউটা। তখন তার এই কথা শুনে মিস্টার শু বলে, তুমি জানো না ইন্টারভিউটা কতটা জরুরি ছিল এবং সে কোনো সাধারণ মেয়ে ছিল না। এরপরে সরি চেয়ে যখন সে বাইরে আসে তখন সে ভাবতে থাকে তার জন্য আমি এত বকাবকি খেলাম এবং সে আমাকে কেন বললো যে সে কোনো সাধারণ মেয়ে নয়। এখানে আমরা দেখতে পারি মিস্টার শুকে শিয়ান কল করেছিল এবং কল করে তাকে বলে, আপনি আপনার শিডিউল অনুযায়ী যদি চলতে না পারেন তাহলে আপনি আপনার কাজটাকে ছেড়ে দিন। এবং এইসব কথা শোনার পরেই সে সইকে নিতে গেছিল। এবং অন্যদিকে আমরা সইকে দেখতে পারি যে লিফটের অপেক্ষায় দাঁড়িয়েছিল। যখন লিফট আসে এবং খোলে তখন সে শিয়ানকে দেখতে পায় এবং হঠাৎ শিয়ানকে দেখতে পেয়ে সে অবাক হয়ে যায় এবং সইকে দাঁড়িয়ে থাকতে দেখে শিয়ান বলে, তুমি কি অন্য কোনো লিফটের জন্য অপেক্ষা করছো। এই কথা শোনা মাত্র সে সঙ্গে সঙ্গে লিফটে উঠে পড়ে এবং এরপরে শিয়ান সইকে হাত ধরে তার নিজের অফিসে নিয়ে যায় এবং এইটা দেখে কোম্পানির সবাই অবাক হয়ে যাচ্ছিল। এরপরে শিয়ান সইকে তার নিজের অফিসে নিয়ে যায় এবং সে নিজেদের কাজ করতে বসে যায় এবং কিছুক্ষণ পরে সইয়ের জন্য এক কাপ কফি আসে। এই সবকিছুই বসে বসে শিয়ান লক্ষ্য করছিল, কিন্তু শিয়ান যখন তার দিকে তাকাচ্ছিল তখন সই তার দিকে তাকাচ্ছিল না এবং সই যখন তার দিকে তাকায় তখন মনে মনে ভাবে সে আমাকে এখানে ডেকে আনার পরে নিজের কাছেই ব্যস্ত। সেই কারণে সই শিয়ানের অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলতে যায় এবং তারা যখন কথা বলছিল তখনই শিয়ানের অ্যাসিস্ট্যান্ট সইকে বলে, আপনাকে অপেক্ষা করতে দেখার পরে আমি এই কথাটা এসে শিয়ানকে বলেছিলাম। এবং শিয়ানে মিস্টার শুকে কল করে এবং তার ফোন কলের জন্য সে আপনাকে নিজেই রিসিভ করতে গেছিল। এবং এইসব কথা শোনার পরে সইও অবাক হয়ে যায় এবং সে যখন বাইরে বেরোচ্ছিল তখন তার সাথে শিয়ানের ধাক্কা লাগে এবং সঙ্গে সঙ্গে শিয়ান তাকে ধরে নেয়। তখন সই তাকে বলে, তোমার কি সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। সে আগের থেকে কিছু বলতেই যাবে তখনই আমরা জানতে পারি আসলে এইগুলো সব সে নিজের মনে মনেই ভাবছিল। সই এখনো অব্দি তার অফিসে এসেই পৌঁছায়নি এবং সে যখন উঠে গিয়ে তার জন্য অপেক্ষা করছিল তখনই সই আসে এবং তাকে বলে, আমার একটু কফি খেতে ইচ্ছা করছে। তখনই সই তাকে গরম জল খেতে দেয় এবং শিয়ানও তার হাত থেকে জলটা নিয়ে নেয়। অন্যদিকে সইও খুব খুশি ছিল। এখানে আমরা দেখতে পারি শিয়ান ও সই একসাথে বসেই কাজ করছে এবং কাজ করতে করতে সই তার বিহেভিয়ার মাধ্যমে শিয়ানকে বোঝাতে চায় যে তার খিদে পেয়েছে এবং সে বাইরে যেতে চায়। এবং শিয়ান যখন তার কথা বুঝতে পারে এবং তাকে যখন জিজ্ঞাসা করে তখন সই তার কথাই বলে, না আমি এখন খেতে যাব না। তখন তার এই কথা শোনার পরে শিয়ান যখন তাকে বলে আমার তো খিদে পেয়েছে তখন শিয়ানের এই কথা শোনার পরে সই শিয়ানের কাছে যায় এবং জিজ্ঞাসা করে, তাহলে তুমি কোন রেস্টুরেন্টে নিয়ে যাবে। তখন শিয়ান তার কথাই বলে, তুমি যেই রেস্টুরেন্টে যেতে চাইবে সেই রেস্টুরেন্টেই আমি যাব। এবং এরপরে সই শিয়ানকে এমন একটা রেস্টুরেন্টে নিয়ে যায় যে রেস্টুরেন্টে শিয়ান ঢুকতেই চাইছিল না এবং সই তখন তাকে জোর করে ভেতরে ঢোকায় এবং ভেতরে ঢোকার পরে শিয়ান সেই চেয়ার টেবিলেও বসতে চাইছিল না। তখন সই সেই জায়গাগুলো মুছে দেয় এবং তখনই শিয়ান সেখানে বসে এবং সই খাবার অর্ডার দেওয়ার পরে যখন শিয়ানের সামনে সেই খাবারগুলো আসে তখন সে সেই খাবারগুলো খেতে চাইছিল না, কারণ সে কখনো এইসব ধরনের খাবার খায় না। তখনই শিয়ানকে শিনলি কল করে এবং বলে, আমার এখানে একটা ঘটনা ঘটে গেছে। শিয়ান জানতে চাইলে শিনলি তাকে বলে, আমি আমার গাড়িটা পার্কিং এরিয়াতে রেখে গেছিলাম এবং যখন আমি আমার গাড়ির সামনে আসি আমি দেখি একটা লোক আমার গাড়ির সামনে শুয়ে রয়েছে এবং আমাকে বলছে আমি নাকি তাকে মেরেছি, যেখানে আমি তাকে কিছুই করিনি। তখন শিয়ান তাকে বলে, তুমি চিন্তা করো না, কারণ ও কিছুই তোমার করতে পারবে না, কারণ ওর হাতে পায়ে কোনো কিছুরই চোট লাগেনি। এবং এরপরে শিয়ান কল কেটে দেয়। শিয়ান যখন এরপরে সেখান থেকে চলে যাচ্ছিল তখন সই তাকে জিজ্ঞাসা করে, তুমি এখন খাবার ছেড়ে কোথায় যাচ্ছ। তখন শিয়ান তাকে বলে, শিনলি বিপদে পড়েছে, আমাকে তার কাছে যেতে হবে। তখন তার এই কথা শোনার পরে সইও চুপ হয়ে যায় এবং তাকে বলে, তুমি এখান থেকে চলে গেলে আমি এখানে পুরোই একা হয়ে যাব, আর একা একা বসে বসে খেতে কারই বা ভালো লাগে। এবং মন খারাপ করে বলে, ঠিক আছে কোনো অসুবিধা নেই, তুমি তার কাছেই যাও, আমি সবসময়তেই তোমার জন্য ওয়েট করে থাকি, আজকেও করব। এবং কিউট একটা মুখ করে তার দিকে তাকিয়ে থাকে। তখন তার মুখ দেখে শিয়ানও তার সিদ্ধান্ত বদলে নেয় এবং সে যখন সেই খাবার টেবিলে আবার বসে তখন সইও খুব খুশি হয়ে যায়। এবং অন্যদিকে আমরা শিনলিকে দেখতে পারি যেখানে অনেক লোক জড়ো হয়ে গেছিল এবং শিনলিও সেই লোকটাকে বলে, আমি এখন পুলিশকে কল করছি, পুলিশই এখানে এসে সমস্ত কিছু মেটাবে। তখন সেই লোকটা বাধা দেয় এবং বলে, আপনি আমাকে টাকা দিয়ে দিন, আমি হসপিটালে গিয়ে নিজেই আমার চেক আপ করিয়ে নেব। এবং চারিপাশে দাঁড়িয়ে থাকা লোকগুলো শিনলিকে বলে, আপনি তাকে টাকাটা দিয়ে দিন এবং ঝামেলাটা মেটান। এবং এখানে আমরা প্রফেসর ইউকেও দেখতে পারি যে পেছনে দাঁড়িয়ে সমস্ত কিছু দেখছিল এবং সে যখন দেখতে পায়
শিল্লি সেখানে বিপদে পড়েছে তখন সে সামনে এগিয়ে যায় এবং সমস্ত ঘটনাগুলো বোঝে। তখন শিল্লিরও মনে পড়ে যে প্রফেসর ইউ তাকে একসময় বলেছিল পয়সা দিয়ে সমস্ত কিছু মেটানো যায় না, পয়সা ছাড়াও অনেক কিছু মেটানো যায়। তখন তার এই কথা মাথায় রেখে শিল্লি সবারই সামনে বলে পয়সা কামাতে গেলে অনেক খাটাখাটনি করতে হয় এবং আমার পরিবার দিন রাত্রি পরিশ্রম করেই পয়সা ইনকাম করে, আর তুমি যদি আমাকে দেখে বড়লোক ভাবো তাহলেও আমি তোমাকে পয়সা দেব না, কারণ আমি যেখানে দোষ করিনি সেইখানে আমি তোমাকে টাকা কেন দেব। তখন এইসব কথা শুনে প্রফেসর ইউ তার উপর ইমপ্রেস হয়ে যায় এবং সবারই সামনে গিয়ে বলে এখানে জ্যামটা আপনাদের জন্যই হয়েছে, কারণ শিল্লির গাড়ি পার্কিং এরিয়াতেই রাখা। এবং এরপরে বলে আমি পুলিশকে কল করে এই লোকটার কি ব্যবস্থা করা যায় দেখছি। তখনই পুলিশের হুমকি খেয়ে সে সেখান থেকে চলে যায় এবং শিল্লি তখন এরপরে প্রফেসর ইউকে ধন্যবাদ জানায়। এবং এরপরে যখন ইউ সেখান থেকে চলে যাচ্ছিল তখন শিল্লি তাকে বলে আমি তোমাকে ডিনারে নিয়ে যেতে চাই, কিন্তু ইউ তার কোনো কথা না শুনেই সেখান থেকে চলে যায়। এবং তখনই চ্যান সেখানে আসে। চ্যান তাকে সেখানে আসার পরে বলে সবকিছু ঠিক আছে তো? তখন শিল্লি তাকে বলে তুমি এখানে কি করছো, আঙ্কেল কোথায় রয়েছে? এবং বাড়িতে গিয়ে সে আঙ্কেলের জন্য অপেক্ষা করার পরে যখন শিয়ান বাড়িতে আসে তখন সে শিয়ানকে জিজ্ঞাসা করে তুমি সেখানে এলে না কেন? তখন শিয়ান তার কথাই বলে তুমি যখন ব্যাপারটা একাই সামনে নিয়েছো আমি সেখানে এসেও বা কি করতাম। এবং এইসব কথা বলতে বলতে শিল্লি যখন শিয়ানের গা দিয়ে একটা কড়া গন্ধ পায় তখন সে শিয়ানকে জিজ্ঞাসা করে তুমি কি রেস্টুরেন্টে গেছিলে? কিন্তু সে তার কোনো কথার জবাব না দিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু শিল্লি তখন তার পেছনেই পড়ে থাকে। সেই কারণে শিয়ান তার মাথায় হাত দিয়ে বলে আজকে তোমার ওপর দিয়ে অনেক চাপ গেছে, সেই কারণে তুমি গিয়ে রেস্ট করো। এবং শিয়ান বলে যদি এতই স্ট্রং গন্ধ বেরোয় তাহলে আমি গিয়ে একটু স্নান করে নিই। এবং এই কথা বলার পরে সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা ইউকে কারোর সাথে ফোনে কথা বলতে দেখি এবং তখনই পেছন দিয়ে গুয়ানজিংও আসে। গুয়ানজিং তাকে এসে বলে আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই, কিন্তু তখনই ইউর কাছে একটা ছেলে আসে এবং তাকে হাত ধরে সেখান থেকে নিয়ে যায়। তখনই অন্যদিক থেকে গুয়ানজিংও তার হাত ধরে এবং বলে আমি সত্যি তোমার সাথে কিছু কথা বলতে চাই। তাদের মধ্যে এইসব কথা চলতে চলতে তখন কিছু মেয়ে আসে এবং গুয়ানজিংকে বলে তুমি গেম হারার পরে এখানে কেন এসছো? এবং তখনই সে মেয়েগুলোকে দেখে মাত্রই ওয়াই সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা শিল্লিকে দেখতে পারি যে বাড়িতে আসার পরেও ইউর ব্যাপারেই ভাবছিল এবং তখনই আবার সে ইউকে কল করে ডিনারে যাওয়ার জন্য জিজ্ঞাসা করে। অন্যদিকে আমরা দেখতে পাই এইবারে ইউ রাজি হয়ে গেছে এবং যখন রেস্টুরেন্টের কথা ওঠে তখন ইউ তাকে বলে রেস্টুরেন্টটা কি আমি পছন্দ করতে পারি? শিল্লিও তখন তার কথায় খুশি খুশি ভাবে রাজি হয়ে যায় এবং সে এতটাই এক্সাইটেড হয়ে পড়ে পরের দিন সকাল সকালই অফিসে চলে যায়। এবং যখন সই অফিসে আসে তখন সে শিল্লিকে দেখে অবাক হয়ে যায় এবং তাড়াতাড়ি আসার কারণ যখন সে শিল্লিকে জিজ্ঞাসা করে তখন শিল্লি তাকে আগের দিনের সমস্ত ঘটনা খুলে বলে। এবং এইসব কথা বলতে বলতে সই তাকে বলে তোমার আঙ্কেল এতটাই খারাপ যে তুমি যখন বিপদে পড়লে তোমার কাছে সে এলোই না, কিন্তু আমার মতে তোমার গল্পে একটা হিরোর খুব প্রয়োজন। তখন অন্যদিকে শিল্লিও তাকে বলে আমার হিরো আমাকে কালকে বাঁচাতে এসেছিল। তাদের মধ্যে এইসব কথা শেষ হয়ে যাওয়ার পরে সই যখন বাইরে আসে তখন সে দেখতে পায় নান তার মার সাথে কথা বলছে এবং এখানে আমরা জানতে পারি নানের মা তাকে একটা ব্লাইন্ড ডেটে পাঠাতে চায়। এবং তারা যখন এইসব কথাই বলছিল তখন সেখানে শিল্লি চলে আসে এবং ডেটের নাম করে নানও তখন সেখান থেকে চলে যায়। এরপরে শিল্লি সইকে জিজ্ঞাসা করে তোমার কিরকম ধরনের ছেলে পছন্দ? তখন সই যেগুলো বলে সবকিছু শিয়ানের সাথেই ম্যাচ খাচ্ছিল এবং তারা এরপরে এইসব বিষয় নিয়ে কথা বলতে শুরু করে। অন্যদিকে আমরা শিয়ানকে দেখতে পারি যার এখন মিটিং চলছিল এবং সে সেই ব্যাটারির সম্পর্কে মিটিং করছিল। মিটিং শেষ হয়ে যাওয়ার পরে তারা তিনজনে যখন বাইরে বেরোয় তখন শিয়ান তাদের বলে আমাদের এত তাড়াতাড়ি এই কোম্পানিতে টাকা ইনভেস্ট করা উচিত নয়। এর পরের সিন আমরা দেখতে পাই শিয়ান যখন তার অফিসে ঢোকে তখন সেখানে ইউ সইয়ের লেখা ম্যাগাজিনই পড়ছিল। তখন ইউ শিয়ানকে জিজ্ঞাসা করে তোমার এই ম্যাগাজিনটা কি পড়া হয়ে গেছে? তখন শিয়ান তার কথায় হ্যাঁ বলে বলে এই ম্যাগাজিনটার ইন্টারভিউ নিতে আমি সইয়ের সাথেই গেছিলাম। তখন ইউ তাকে বলে আমার এই ম্যাগাজিন ছাড়াও কিছু কথা রয়েছে এবং আমি তোমাকে ডিনারে ইনভাইট করতে চাই। অন্যদিকে আমরা সইকে দেখতে পারি যাকে ডিরেক্টর ডেকেছিল এবং সে সইকে বলে আমাকে চিফ ডিরেক্টর ডেকেছিল এবং সে ডেকে তোমার ব্যাপারে খুব তারিফ করেছে এবং তোমাকে একটা খুব বড় কাজও দিয়েছে। তার এই কথা শোনা মাত্রই সইও খুব খুশি হয়ে যায় এবং ডিরেক্টর তখন তাকে বলে তুমি যদি এই কাজটা ঠিক করে করো তাহলে তোমার নিজস্ব ডিজিটাল ম্যাগাজিনও বেরোতে পারে। তখন এই কথা শোনার মাত্রই সে আরো বেশি খুশি হয়ে যায় এবং বাইরে আসার পরে সে সমস্ত ঘটনা শিয়ানকে বলে। তখন সই শিয়ানকে বলে ওই দিনকার টেম্পলটা আমার জন্য খুবই লাকি ছিল, কারণ এতদিন ধরে যেটা আমার স্বপ্ন ছিল সেটা এখন বাস্তব হতে চলেছে। এবং অন্যদিকে সইয়ের এই সমস্ত কথা শোনার পরে শিয়ানও খুব খুশি হয়ে যায় এবং এর পরের সিনে আমরা সইয়ের অফিসকে দেখতে পারি যেখানে সবাই নিউ ইয়ার নিয়ে ডিসিশন নিচ্ছিল যে নিউ ইয়ার সেলিব্রেটটা কাদের সাথে করা উচিত। নান যখন শিল্লিকে জিজ্ঞাসা করে শিল্লি তখন তাকে বলে আমি আমার দাদু মা আঙ্কেল এবং কিছু বন্ধুর সাথেই সেলিব্রেট করব। এবং এরপরে নান যখন সইকে জিজ্ঞাসা করে সইয়ের কাছে তখন কেউই ছিল না যার সাথে সে নিউ ইয়ার সেলিব্রেট করতে পারে, সেই কারণে সে শিয়ানকে মেসেজ করে এবং শিয়ান তখন অন্যদিক থেকে তাকে জানায় আমি কালকে একটা বিজনেস ট্রিপে চলে যাচ্ছি। এই কথা শোনার পরে সইয়েরও একটু মন খারাপ হয়ে যায়
যায়। কিন্তু শিয়ান যখন তাকে বলে আমি যতক্ষণ না আসছি তুমি আমার জন্য অপেক্ষা করবে, এই কথা শোনার পরে শরীর মন আবার ভালো হয়ে যায়। অন্যদিকে শিনলি যখন তার মুখে এত হাসি দেখতে পারে তখন সে শোইকে জিজ্ঞাসা করে তুমিও কি কারোর সাথে নিউ ইয়ার সেলিব্রেটের প্ল্যান করছো? তখন শোইও তাকে না বলে দেয় এবং তার এই কথা শোনার পরে শিনলি তাকে বলে তাহলে আমরা একসাথে সকালবেলা শপিং করে রাত্রেবেলা তুমি আমার বাড়িতে চলে আসবে। তখন তার কথায় শোইও সঙ্গে সঙ্গে মানা করে দেয় এবং এর পরের দিন আমরা দেখতে পারি তারা তিনজনেই একসাথেই শপিং করতে গেছে এবং তখন ওয়াইকে গুয়ানজিং মেসেজ করে কিন্তু ওয়াই তার কোনো এসএমএস এর রিপ্লাই দিচ্ছিল না। অন্যদিকে গুয়ানজিংও তার মেসেজের অপেক্ষায় দাঁড়িয়েছিল। এরপরে আমরা দেখতে পারি শোই এবং ওয়াই নিজেদের শপিং করে নিয়েছে কিন্তু শিনলি কোনো শপিংই করেনি। সেই কারণে সে তাদের বলে তোমরা বাড়ি চলে যাও, আমি মলটা আরেকবার ঘুরে আসি। এবং তারা যখন সেখান থেকে চলে যায় শিনলি আবার মলের ভেতর ঢোকে এবং শপিং করে যখন সে মল থেকে বেরোচ্ছিল তখন সে সামনে প্রফেসর ইউকে দেখতে পারে এবং সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে সে ইউকে ডাকে এবং ইউকে ডাকার পরে শিনলি চারিপাশ দেখতে থাকে যে তার সাথে কেউ এসছে কিনা। তখন ইউ তাকে বলে আমি শপিং মলে একাই এসেছি কারণ আমার একটা বন্ধুর বিয়ে এবং আমি তাকে কি গিফট দেবো ওটাই বুঝতে পারছি না, আসলে আমি খুব একটা শপিং মলে আসি না। তখন শিনলি তার কথা শোনার পরে বলে তাহলে আমি তোমাকে হেল্প করি এবং তখন তার কথায় ইউ রাজি হয়ে যায় এবং সে শিনলিকে বলে দাও তোমার ব্যাগগুলো দাও, আমি ক্যারি করে নিয়ে যাচ্ছি। তখন তার ব্যাগগুলো নেওয়ার পরে শিনলি তাকে বলে তুমি সবকিছুই যখন ক্যারি করতে পারো তাহলে আমার হাতটাকেও ধরো। কিন্তু অন্যদিকে তার কথায় প্রফেসর ইউ লজ্জা পেয়ে হেসে সেখান থেকে চলে যায়। এরপরে আমরা দেখতে পারি তারা দুজনে একটি পারফিউমের দোকানে গেছে এবং একটা পারফিউম চুজ করে যখন তারা বিল বানাতে যায় তখন কাউন্টারের মহিলাটা তাদের বলে এখন একটা অফার চলছে যার সাহায্যে আপনারা গেম খেলে একটা কাপল মক ফ্রি পেতে পারেন। কিন্তু অন্যদিকে এই গেমটা খেলার জন্য ইউ একদমই রাজি হচ্ছিল না কিন্তু শিনলির জোর জবস্তির জন্য তাকে এই গেমটাকে খেলতে হয় এবং তারা সেই কফি মকটাও জিতে যায়। এবং শিনলি যখন সেই মকটা প্রফেসর ইউকে দিতে যাচ্ছিল কিন্তু ইউ তখন সেই মকটা নিতে মানা করে দেয় এবং দুটো মগই তার হাতে ধরিয়ে দিয়ে লেট হয়ে যাচ্ছে বলে সেখান থেকে চলে যায়। এবং অন্যদিকে আমরা সই ও ওয়াইকে দেখতে পারি যারা বাড়িতে ফিরছিল এবং আস্তে আস্তে ওয়াই সইকে জিজ্ঞাসা করে আমি তোমার সাথে যাচ্ছি, এখানে তো শিয়ান রয়েছে। তখন তার এই কথা শোনার পরে সই বলে শিয়ান এখানে নেই, সে এখন বিজনেস ট্রিপে গেছে। তখন তার এই কথায় ওয়াই বলে সে কোনো বিজনেস ট্রিপে যায়নি, সে এখানেই রয়েছে। এবং তার এই কথা শোনার পরে সই যখন সামনে তাকায় তখন সে শিয়ানকে দেখতে পারে এবং ওয়াইও তখন তাকে বেস্ট অফ লাক বলে সেখান থেকে চলে যায়। এবং এরপরে সই যখন শিয়ানের কাছে যায় শিয়ান তার জিনিসপত্রগুলো হাত থেকে নেয় এবং সই তাকে জিজ্ঞাসা করে তুমি যে বলেছিলে তুমি এই উইকে এখানে আসবে না। তখন শিয়ান তার কথাই বলে আমার কিছু কাজ ছিল বলে আমি এখানে এসেছি। এবং তার কথা শোনার পরে সই যখন তাকে জিজ্ঞাসা করে যে তোমার অ্যাসিস্ট্যান্ট কোথায় তখন এই কথা শোনা মাত্র শিয়ান একটু জেলাস ফিল করে এবং এই জিনিসটা সই শিয়ানের মুখ দেখেই বুঝতে পারছিল। সেই কারণে সে যখন এই কথাটা শিয়ানকে জিজ্ঞাসা করে শিয়ান তখন তার কোনো প্রশ্নেরই উত্তর দিচ্ছিল না। সেই কারণে সই তার জিনিস নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। তখনই শিয়ান পেছন দিক থেকে তার হাতটা ধরে নেয় এবং তার গাড়িতে নিয়ে গিয়ে বসিয়ে নেয় এবং গাড়িতে গিয়ে বসার পরে সই শিয়ানকে বলে আমি আজকে কোনো বন্ধুর সাথে নিউ ইয়ার পার্টি অ্যারেঞ্জ করিনি, শুধু ওয়াই একা ছিল এবং আমিও একা ছিলাম, সেই কারণে আমরা দুজনে ভাবলাম একটু সেলিব্রেট করি। কিন্তু তার এই কথা শোনার পরও শিয়ান তার দিকে তাকাচ্ছিল না। সেই কারণে সই শিয়ানের জামাটা ধরে টানে এবং টেনে বলে একটু তো আমার দিকে তাকাও। এবং যখন সে সইয়ের দিকে তাকায় তখন সে একটা কিউট ফেস করে। সেইটা দেখার পরে শিয়ানও একটু মুচকি হাসে এবং তখন সই তাকে জিজ্ঞাসা করে আমরা এখন কোথায় যাচ্ছি। তখন শিয়ান বলে আমরা এখন স্টার দেখতে যাচ্ছি। তখন সই বলে আমি তো রেডিও হয়ে এলাম না। তখন তার এই কথায় শিয়ান বলে আমার সব রেডি করা রয়েছে এবং আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যেখানে শিয়ান আগে থেকেই সব হোটেল বুকিং করে রেখেছিল। এরপরে তারা দুজনে একটা হোটেলে খাবার খেতে যায় এবং আমরা অন্যদিকে শিনলিকে দেখতে পারি যে ওয়াইয়ের সাথে গল্প করছিল এবং তখনই তার মা তাকে খেতে ডাকে। এরপরে অন্যদিকে আমরা ওয়াইকে দেখতে পারি যে শিনলির মেসেজ গুলো পড়ছিল যেখানে শিনলি তাকে জিজ্ঞাসা করে তুমি নিউ ইয়ার কার সাথে সেলিব্রেট করলে এবং তোমার কি কি প্ল্যান রয়েছে। সে যখন এইসব জিনিস পড়ছিল তখন তার মাও তাকে খেতে ডাকে এবং ঘরে যখন তার মা তাকে ডাকতে আসে তখন সেও তার মার সাথে খেতে চলে যায়। এবং অন্যদিকে আমরা শিনলিকে দেখতে পারি যে খেতে বসেও মোবাইল ব্যবহার করছিল। এর পরের সিনে আমরা শিয়ান এবং সইকে দেখতে পারি যারা ডিনার করছিল এবং খেতে খেতে সই যখন শিয়ানকে বিজনেস এর কথা জিজ্ঞাসা করে তখন তার মনে পড়ে প্রাইভেট টাইমে তাকে বিজনেস এর কথা জিজ্ঞাসা করতে নেই এবং তখনই তাদের কাছে ওয়েটার আসে এবং বলে বাইরে একটু পরেই বাজির শো শুরু হবে, তোমরা তাড়াতাড়ি বাইরে এসো। এরপরে তারা যখন বাইরে বেরোয় তখন শোয়ের খুব ঠান্ডা লাগছিল। এইটা দেখার পরে শিয়ান তাকে তার কাছে নিয়ে নেয় এবং সেখানে থাকা সমস্ত কাপেলদের দেখে সই বলে এখানে সবাই কাপেল এবং কেউ কেউ হয়তো ফিউচারে কাপেল হবে। এই কথা শোনার পরে শিয়ানও হাসে এবং সই তাকে জিজ্ঞাসা করে তুমি যে এখানে ঘুরতে গিয়েছিলে সেখানকার তারাগুলো হয়তো আমাদের এখানকার মতনই সুন্দর ছিল। তার এই কথা শোনার পরে শিয়ান তার দিকে তাকিয়ে বলে সেখানকার তারাগুলো এখানকার মতো অতটাও সুন্দর না। এই কথা শোনার পরে সইও খুশি হয়ে যায় এবং অন্যদিকে আমরা ওয়াইকে দেখতে পারি যে একদম একা বসেছিল এবং সে গুয়ানজিংকে কল করে জিজ্ঞাসা করে তুমি কি তোমার ফ্রেন্ডসদের সাথে নিউ ইয়ার সেলিব্রেট
করছো? সে উত্তর দিতেই যাবে তখনই শিনলি তাকে পেছন দিক দিয়ে ডাকে এবং ওয়াই তখন গুয়ানজিংকে বলে তুমি হয়তো ফ্রেন্ডসদের সাথে বিজি রয়েছো, এবং এই কথা বলার পরে সে ফোনটা কেটে দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই বাজির উৎসবও শুরু হয়ে গেছে এবং যখন শিয়ান তাকে তার মনের কথা জানাতে যাচ্ছিল তখন সই তার উইশ গুলো চাইছিল, যেটা আর কিছুই না ডিজিটাল ম্যাগাজিন ছিল। এবং তার এই উইশ শোনার পরে শিয়ানও চুপ হয়ে যায়, কারণ তার মনে হয় ভালোবাসার থেকে কাজের মর্ম তার কাছে বেশি। এবং তার উইশ চাওয়ার পরে সই শিয়ানের দিকে তাকায়, কারণ তার মনে হচ্ছিল শিয়ান তার মনের কথাটা আজকেই তাকে জানিয়ে দেবে। তখনই একটা ওয়েটার আসে এবং সে শিয়ানকে বলে আপনার অর্ডার দেওয়া গোলাপগুলো রেডি হয়ে গেছে। এবং তার এই কথা শোনার পরে সই মনে মনে ভাবে হয়তো এই গোলাপগুলো শিয়ান তার জন্যই আনিয়েছিল। কিন্তু তখনই শিয়ান ওয়েটারকে বলে এই গোলাপগুলো আমার বাড়িতে পাঠিয়ে দিন। তখন সই তাকে জিজ্ঞাসা করে তুমি কি এই ফুলগুলো তোমার বোনের জন্য আনিয়েছিলে? তখন শিয়ান তাকে বলে হ্যাঁ, আমার বোন গোলাপ খুব পছন্দ করে। এবং এইসব কথা শোনার পরে সই নিজেকে নিজেই বলে আমি ভেবেছিলাম সে আজকে তার মনের কথাটা জানিয়েই দেবে। এবং অন্যদিকে আমরা শিয়ানের হাতে একটা কার্ড দেখতে পারি যেখানে লেখা ছিল এই নিউ ইয়ারে তুমি আমার সব থেকে বড় গিফট, এবং যেটা সে সইকেই দিতে চেয়েছিল। এবং অন্যদিকে আমরা গুয়ানজিং কে দেখতে পাই যে ওয়াইয়ের জন্য দুঃখ করছিল এবং ওয়াইও অন্যদিকে গুয়ানজিং এর জন্য কষ্ট পাচ্ছিল। শিনলিও বাজির ছবি তুলে ইউকে পাঠায় এবং তাকে জিজ্ঞাসা করে তুমিও কি বাজির শো দেখছো? তখন ইউ বলে হ্যাঁ, এবং তোমাদের ওখানকার বাজির শোটা আমাদের এখানকার থেকে সুন্দর। এবং সে যখন এইসব কথা বলছিল তখনই ইউয়ের মা চলে আসে এবং তাকে এসে জিজ্ঞাসা করে তুমি কি তোমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছো? তখন তার কথা ইউ বলে না না, আমি একটা নর্মাল বন্ধুর সাথেই কথা বলছি। এবং অন্যদিকে আমরা শিনলিকে দেখতে পারি তার কাছেও তার মা আসে এবং তাকে জিজ্ঞাসা করে তুমি কি তোমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলছো? তখন শিনলি তার মাকে বলে আমার উইশ ওটাই যাতে পূরণ হয়ে যায়। এবং এই কথা বলার পরে সে সেখান থেকে চলে যায়। এরপরে আমরা সইকে দেখতে পারি যাকে শিয়ান তার বাড়িতে ছাড়তে আসছিল এবং সে যখন গাড়ি থেকে নেমে বাড়ির দিকে যাচ্ছিল তখন শিয়ান তার গাড়ির জানলা দিয়ে উকি দিয়ে বলে তুমি আজকে যে উইশ গুলো চেয়েছিলে সেটা যাতে তোমার তাড়াতাড়ি পূরণ হয়ে যায়। এবং এরপরে সই বাড়িতে এসে ওয়াই কে কল করে এবং আজকের সমস্ত ঘটনা তাকে খুলে বলে। এবং সমস্ত ঘটনা শোনার পরে ওয়াইরও তার উপর রাগ উঠছিল, কারণ সে শিয়ানের সামনে তার ব্যাপারে উইশ না করে তার কাজের সম্পর্কে উইশ করেছিল। এবং এরপরে শিয়ান যখন তার বাড়িতে পৌঁছে যায় তখন সই তাকে আবার নিউ ইয়ারের উইশ করে। তখন তার মেসেজ দেখে শিয়ান সইকে জিজ্ঞাসা করে তুমি এখনো জেগে রয়েছো? তখন সই তাকে বলে আমি তোমাকে উইশ করেই ঘুমিয়ে পড়বো। এর পরের দিন আমরা শিয়ানকে দেখতে পারি যে শিনলিকে হর্স রাইডিং এর জন্য যেতে বলছিল, কিন্তু শিনলি তাকে সঙ্গে সঙ্গে মানা করে দেয় কারণ সে ইউর সাথে কথা বলছিল। এরপরে শিয়ান গুয়ানজিং এর কাছে যায় এবং তারা দুজনে একসাথে বসে গল্প করছিল। এবং অন্যদিক থেকে ওয়াই এবং সই তাদের দিকেই আসছিল, কারণ আঙ্কেল গুয়ান এক সময় সইকে ইনভাইট করেছিল এবং তাকে বলেছিল তোমার যখন সময় হয় তুমি আমার কাছে আসতে পারো। এবং তারা যখন ভেতরে ঢুকছিল তখন ওয়াই শিয়ানকে দেখতে পারে এবং তখনই গুয়ানজিংও তাদের দেখতে পায়। এবং যখন তাদের সবারই সাথে সবারই দেখা হয়ে যায় তখন গুয়ানজিং এবং ওয়াই এমন বিহেভ করছিল যেন তারা একে অপরকে চেনেই না, এমনকি তারা হয়তো প্রথমবারই একসাথে দেখা করছে। এরপরে গুয়ানজিং সইকে বলে তুমি আমার বাবার ম্যাগাজিনটা খুব সুন্দর লিখেছো। এবং এখানে আমরা জানতে পারি গুয়ানজিং এর বাবা আঙ্কেল গুয়ান। এই কথা বলার পরে গুয়ানজিং ওয়াইকে নিয়ে সেখান থেকে চলে যায় এবং তারা যখন সেখান থেকে চলে যায় সই শিয়ানের দিকেই তাকিয়ে থাকে, কারণ সেখানে শিয়ান কোনো কথাই বলছিল না। এবং অন্যদিকে আমরা ডিরেক্টর এবং আঙ্কেল গুয়ানকে দেখতে পারি যারা একসাথেই আসছিল, কিন্তু এখনো আমরা তাদের রিলেশনশিপের সম্পর্কে কিছুই জানতে পারিনি। এবং তারা যখন দূর থেকে সইদের দেখতে পায় তখন ডিরেক্টর আঙ্কেল গুয়ানকে বলে আমাদের ওইদিকে এখন না যাওয়াই উচিত, ওরা নিজেদের মধ্যে নিজেরাই আনন্দ করুক। এবং তখন তার কথা শোনার পরে আঙ্কেল গুয়ান তাকে অন্য জায়গা দেখাতে নিয়ে চলে যায়। এবং এর পরের সিনে আমরা গুয়ানজিংকে দেখতে পারি যে তাদের ঘোড়াগুলো সইদের দেখাচ্ছিল। এরপরে তারা তিনজনে যখন একসাথে দাঁড়িয়ে কথা বলছিল তখনই সেখানে শিয়ান আসে এবং সে সইকে এসে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো? তখন সামনে থেকে গুয়ানজিং তাকে বলে আমার বাবা যদি ওদের ইনভাইট করে থাকে তাহলে ওরা আসতেই পারে এবং তোমারও উচিত তাদের সাথে ভালো ব্যবহার করা। এবং এরপরে তাদেরকে গুয়ানজিং ড্রেস চেঞ্জ করতে পাঠিয়ে দেয়। তাদের চলে যাওয়ার পরে গুয়ানজিং শিয়ানকে এসে বলে তোমার এত ভালো জার্নালিস্টের সাথে এরকম ব্যবহার করা উচিত না, কিন্তু শিয়ান তখন তার কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায়। এরপরে তারা যেখানে ড্রেস চেঞ্জ করতে গেছিল সেখানে যখন শিয়ান ঢোকে তখন সে সইদের সমস্ত কথা শুনে নেয়। এখানে ওয়াই সইকে বলছিল শিয়ানের ব্যবহার দেখে মনে হচ্ছে তোমরা দুজনে এখনো একে অপরের কাছাকাছি আসতে পারোনি এবং আমার মনে হয় না তোমাদের দুজন আর তাড়াতাড়ি রিলেশনশিপ হবে। এবং এরপরে যখন শিয়ান তার হাতটা নাড়াতে যাচ্ছিল তখনই সেখানে থাকা চাবিতে হাত লেগে যায় এবং সেই আওয়াজের ফলে তারা বুঝতে পারে যে বাইরে হয়তো কেউ একটা রয়েছে। এরপরে তারা যখন চুপ হয়ে যায় তখন সেখানে গুয়ানজিং চলে আসে এবং শিয়ানকে যখন ডাকতে শুরু করে তখন শিয়ান তাকে ইশারা করে থামতে বলে। এবং অন্যদিকে সই এবং ভাই ভাবে হয়তো শিয়ান সেখান থেকে চলে গেছে, সেই কারণে তারা আবার একে অপরের সাথে কথা বলতে শুরু করে। এবং ওয়াই যখন ড্রেস চেঞ্জ করে বাইরে বেরোয় তখন সে সামনেই শিয়ানকে দেখতে পারে, যার কারণে সে চমকে ওঠে, কিন্তু শিয়ান তাকে ইশারা করে জানিয়ে দেয় যাতে এইগুলো সই জানতে না পারে। এবং বাইরে বেরিয়ে আসার পরে গুয়ানজিং তার কাছে তাদের দুজনের কথা
জানতে চায় এবং সে যখন ভেতরে ঢুকতে যাচ্ছিল তখন ওয়াই তাকে ঢুকতেও দিচ্ছিল না। এবং অন্যদিকে আমরা শিয়ানকে দেখতে পারি যে শোয়ের কাছে চলে গেছিল এবং শোয়ের কাছে যাওয়ার পরে তাকে পেছন দিক থেকে জড়িয়ে ধরে তাকে তার বেল্টটা পরিয়ে দেয় এবং তাকে জড়িয়ে রেখে বলে, আমরা কেন একে অপরের ক্লোজ থাকবো না, আমাদের তো কালকেই মেসেজে কথা হলো। এই কথা বলার পরে শিয়ান তার গালটাকে টিপে সেখান থেকে চলে আসে এবং বাইরে বেরোনোর পরে সই মনে মনে ভাবে যে শিয়ান এগুলো কি বললো। এবং অন্যদিকে শিয়ানও সেই হাতটা দেখে যে হাতটা দিয়ে সইর গাল টিপেছিল। এরপরে শিয়ান যখন বাইরে বেরিয়ে আসে তখন গুয়ানজিং তাকে জিজ্ঞাসা করে সই কোথায়, কিন্তু সে তার কোনো কথারই উত্তর দেয় না। সেই কারণে তারা দুজনে সেখান থেকে চলে যায় হর্স রাইডিং করার জন্য। এবং ওয়াই যখন ঘোড়ায় চড়ে পেছন দিক থেকে গুয়ানজিং ঘোড়ায় ওঠে, সেই কারণে তারা একে অপরের খুবই কাছাকাছি চলে এসেছিল, যেই কারণে তারা একটু নার্ভাস ফিল করছিল। এবং এরপরে ওয়াই যখন গুয়ানজিং এর সাথে কথা বলতে যাচ্ছিল, কিন্তু তারা একে অপরের খুব কাছাকাছি থাকার কারণে তারা কথাই বলতে পারছিল না। অন্যদিকে আমরা সইকে দেখতে পারি যে হাঁটতে হাঁটতে শিয়ানের কাছে আসছিল এবং শিয়ানের কাছে আসার পরে তার প্রথম দিনের কথা মনে পড়ে যায়, যেদিন শিয়ানের সাথে সে প্রথম ঘোড়াতে উঠেছিল। এবং প্রথম দিনের কথা মনে করার পরে সই তাকে ঘোড়ায় উঠতে বারণ করে দেয়। এবং যখন শিয়ান তাকে জোর জবরদস্তি করে তখন সই তাকে বলে, তুমি আমাকে একটা প্রিন্সেসের মতন ট্রিট করো। এবং এই কথা শোনার পরে শিয়ান যখন তার দিকে এগোয় তখন সই নিজে নিজেই ঘোড়াতে উঠে পড়ে এবং শিয়ানও তখন তার পেছন দিক থেকে ঘোড়াতে ওঠে। এবং এরপরে যখন তারা একসাথে ঘোড়ায় রাইড করছিল তখন শিয়ান তার সাথে কোনো কথাই বলছিল না। এবং এরপরে শিয়ান সইকে বলে ঠিক করে বসার জন্য। এরপরে রাইড হয়ে যাওয়ার পরে তারা দুজনে একে অপরের সাথে কথা বলতে শুরু করে। শিয়ান যখন তাকে আগের কথা জিজ্ঞাসা করে তখন সই তাকে বলে, তোমাকে আগে আমার খুব মিস্টেরিয়াস মনে হয়েছিল। তখন তার এই কথা শোনার পরে শিয়ান তাকে বলে, তাহলে তোমার এখন আমাকে কেমন মনে হয়? তখন তার কথায় সই বলে, আসলে তুমি একটা ফেমাস মানুষ, সেই কারণে সবাই তোমার ইন্টারভিউ নেওয়ার জন্য দৌড়াদৌড়ি করছিল। আমিও তখন ভাবলাম আমিও একবার চান্স নিয়ে দেখি আমি পারি কিনা। তার এইসব কথাবার্তা শোনার পরে শিয়ানও চুপ হয়ে যায়। শিয়ান মনে মনে ভাবছিল হয়তো সই তাকে পছন্দ করে, কিন্তু তার এইসব কথাবার্তা শোনার পরে শিয়ান তার একটারও জবাব দেয় না। এবং অন্যদিক থেকে আমরা গুয়ানজিং এবং ওয়াইকে দেখতে পারি যারা সইদের দিকেই আসছিল এবং তারা আসার সঙ্গে সঙ্গে সই ওয়াইকে জিজ্ঞাসা করে, তাহলে চলো আমরা এখন বাড়ি যাই। তখন ওয়াইও তার কথাই বলে, হ্যাঁ আমিও অনেকটা টায়ার্ড হয়ে গেছি, চলো আমরা এখন বাড়ি যাই। তখনই তাদের মধ্যে গুয়ানজিং বলে ওঠে, আমি তাহলে ওয়াইকে বাড়ি ছেড়ে দিয়ে আসছি। এই কথা শোনা মাত্রই সই ওয়াইয়ের দিকে তাকায় আর তখনই ওয়াই শিয়ানকে বলে, কেননা তুমিও সইকে বাড়ি অব্দি ছেড়ে আসো। তার এই কথা শোনার পরে শিয়ানও রাজি হয়ে যায়। এরপরে গুয়ানজিং যখন ওয়াইকে বাড়ি অব্দি ছাড়তে আসে, ওয়াই গাড়ি থেকে নামার পরে গুয়ানজিং এর সাথে কোনো কথা না বলে সেখান থেকে রেগে চলে যায়। অন্যদিকে আমরা শিনলিকে দেখতে পারি যে প্রফেসর ইউকে মেসেজ করেছে, কিন্তু প্রফেসর ইউ সুইমিং করার জন্য তার মেসেজে রিপ্লাই দিতে পারেনি। সেই কারণে সে শিনলির কাছে সরিও চায় এবং শিনলি তখন তাকে জিজ্ঞাসা করে, তুমি যদি ফ্রি হয়ে থাকো তাহলে আমরা চলো কোথাও একটা খাবার খেয়ে আসি। কিন্তু তখনও প্রফেসর ইউ সঙ্গে সঙ্গে তাকে মানা করে দেয়। এর পরের সিনে আমরা সইকে দেখতে পারি যে কম্পিউটারে রিসার্চ করছিল যে একটা মানুষকে মিথ্যে কথা বলার পরে তাকে কি করে মানানো যায়। এবং অন্যদিকে আমরা আঙ্কেল গুয়ানকে দেখতে পারি যে ডিরেক্টরের জন্য পিয়ানো বাজাচ্ছিল। পিয়ানো বাজানো হয়ে গেলে তারা একসাথে ড্রিঙ্ক করে এবং তাদের মধ্যে কিছু কথাবার্তা চলে। এই কথার মাঝখানেই আঙ্কেল গুয়ান বলে, আমাদের রিলেশনটা খুব সুন্দর চলছে এবং আমি এটাকে সিরিয়াস ভাবে এগিয়ে নিয়ে যেতে চাই। তখন তার কথায় ডিরেক্টর বলে, আমি বুঝতে পারছি না আমি তোমার বউ হওয়ার উপযোগী কিনা। তার এই কথা শোনার পরে আঙ্কেল গুয়ান তার হাত ধরে এবং তাকে বোঝাতে শুরু করে এবং এরপরে তারা একে অপরকে হাগও করে। অন্যদিকে আমরা প্রফেসর ইউকে দেখতে পারি যে তার মার সাথে ডিনার করছিল এবং খাবার খেতে খেতে তার মা হঠাৎ করে সইয়ের কথা বলে ওঠে। তখন তার মার কথায় ওয়াই বলে, তুমি হঠাৎ করে আবার সইয়ের কথা কেন তুললে? তখন তার মা বলে, আমার কয়দিন আগে সইয়ের মার সাথে দেখা হয়েছিল এবং তার তোমাকে খুব পছন্দ হয়েছে এবং আমি চাই তোমরা একটা ডেটে যাও। এরপরে ওয়াই ঘরে এসে এসএমএস করে সইকে বলে, আমার মা এখন আবার চাইছে যে আমরা দুজন আবার ডেটে যাই। সই যখন ওয়াইয়ের সাথে কথা বলছিল তখনই তার কাছে ডিরেক্টরের কল আসে এবং ডিরেক্টর তাকে কল করে বলে, আমি শুনলাম তুমি এবং শিয়ান নাকি রিলেশনশিপে রয়েছে। তখন সই তাকে বলে, আপনি এসব খবর কোথা থেকে পাচ্ছেন? আমি এবং শিয়ান এখনো অব্দি কাপেল হয়নি। এবং এই কথা বলার পরে সে ফোনটা কেটে দিয়ে ভাবে, সে যদি আমার সাথে রিলেশনশিপে আসতো তাহলে আমার থেকে বেশি খুশি হয়তো আর কেউই হতো না। এবং এরপরে সই আবার ওয়াইয়ের সাথে কথা বলতে শুরু করে। সে ওয়াইকে এসএমএস এ জানায়, আসলে আমার একটা কল চলে এসেছিল, সেই কারণে আমি তোমার এসএমএস এ রিপ্লাই দিতে পারিনি। তখন ওয়াই তাকে বলে, হ্যাঁ আপাতত অনেকটা রাত্রি হয়েছে, তুমি এখন রেস্ট করো। এরপরে আমরা অন্যদিকে শিয়ানকে দেখতে পারি যে এক মনে সইয়ের কথাই চিন্তা করছিল এবং তখনই শিনলি তার কাছে আসে এবং তাকে জিজ্ঞাসা করে, আপনি যদি কোনো মেয়ের জন্য চিন্তা করে থাকেন তাহলে আমাকে বলতে পারেন, আমার থেকে ভালো আরেকটা মেয়েকে কেই বা চিনতে পারবে। কিন্তু শিনলির কোনো কথাতে শিয়ান উত্তর দিচ্ছিল না। সেই কারণে শিনলি নিজে নিজেই গেস করতে শুরু করে এবং তার গেসের মধ্যে একটা কথা সত্যিও হয়ে যায়। সেটা হচ্ছে সে শিয়ানকে জিজ্ঞাসা করে, আপনাকে কি কোনো মেয়ে মিথ্যে কথা বলেছে? আর যদি সে আপনাকে মিথ্যে কথা বলেই থাকে তাহলে সে আপনাকে হয়তো খুব পছন্দ করে, না হলে পছন্দ করে না। এবং সে যদি আমার মতন সুন্দর দেখতে হয় তাহলে তো সে আপনাকে সত্যিই খুব ভালোবাসে। কিন্তু শিয়ান তার কোনো কথার উত্তর না দিয়ে কথাটাকে ঘুরিয়ে দেয় এবং তাকে জিজ্ঞাসা করে, তোমার এখন কাজ কেমন চলছে?
চলছে এবং এটা জিজ্ঞাসা করার পরে শুতে যাওয়ার বাহানা করে সেখান থেকে চলে যায়। এরপরে আমরা গুয়ানজিংকে দেখতে পারি যে কাজ শেষ করে বাড়িতে এসছে এবং সে তার বাবাকে বই পড়তে দেখে তার বাবাকে জিজ্ঞাসা করে তোমাকে আজকে খুব খুশি খুশি লাগছে। তখন তার বাবা তাকে বলে আমি তোমার সাথে কারোর দেখা করাতে চাই। তখনই গুয়ানজিং বুঝে ফেলে যে তার বাবা তার গার্লফ্রেন্ডকে আমার সাথে দেখা করাবে এবং জিজ্ঞাসা করে তাহলে আমার আরেকটা মা কি খুব সুন্দর দেখতে, কিন্তু তোমাকে তো তার সামনে খুব বুড়ো লাগবে। এই কথা শোনার পরে গুয়ানজিং এর বাবা গুয়ানজিংকে বই দিয়ে মারে এবং কথা বলার পরে গুয়ানজিং তার বাবাকে ড্রিঙ্ক খেতে দেয় এবং দুজনে দুজনের দিকে তাকিয়েই হাসে। এরপরে আঙ্কেল গুয়ান তার গার্লফ্রেন্ড অর্থাৎ ডিরেক্টরকে সমস্ত ঘটনা বলে। সে তাকে জানায় আমার ছেলে খুব বড় হয়ে গেছে এবং আমি চাই তোমাদের একে অপরের সাথে আলাপ করাতে। তখন তার কথায় ডিরেক্টরও রাজি হয়ে যায় এবং অন্যদিকে আমরা শিয়ানকে দেখতে পারি যে তার দুটো বন্ধুর সাথে একটা কোম্পানি ভিজিট করতে এসছে। আসলে তারা পরবর্তীকালে এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করবে বলে কোম্পানিটাকে ভালো করে দেখতে এসছে এবং কোম্পানিটা পুরো ঘুরে দেখার পরে শিয়ান সেই কোম্পানির উপর ইমপ্রেস হয়েছিল এবং কোম্পানিতে ইনভেস্ট করার জন্য রাজি হয়ে গেছিল। এর পরের সিনে আমরা শৈকে দেখতে পাই তার কাছে লিং এসে খুব ভালো বিহেভিয়ার করছিল এবং লিং সেখান থেকে চলে যাওয়ার পরে নান শৈকে জিজ্ঞাসা করে সে হঠাৎ তোমার সাথে এত ভালো করে বিহেভ কেন করছে এবং তখনই শৈ তার মার কল আসে এবং সে মার কল অ্যাটেন্ড করার জন্য বাইরে বেরিয়ে আসে এবং তার মা তাকে বলে তোমার ইউয়ের সাথে দেখা করতে যাওয়া উচিত। তখনই শৈ তাকে বলে আমি এখন কারোর সাথে দেখা করতে যেতে পারবো না কারণ আমার অলরেডি একটা বয়ফ্রেন্ড হয়ে গেছে। কিন্তু তার মা তার কোনো কথাই বিশ্বাস করছিল না, সেই কারণে সে শৈকে বলে তাহলে তোমার বয়ফ্রেন্ডের তুমি একটা ছবি পাঠাও। তার মার এই কথা শোনার পরে শৈ কিছুক্ষণ চুপ থাকে, সেই কারণে তার মা তাকে বলে আমি জানি তোমার কোনো বয়ফ্রেন্ড নেই, তুমি মিথ্যে কথা বলছো। তখনই শৈ বলে ওঠে আমি তোমাকে কিছুক্ষণের মধ্যেই পাঠাচ্ছি এবং সে এরপরে আবার নিজের জায়গায় এসে বসে পড়ে। তখনই তার কাছে তার মার মেসেজ আসে, তার মা তাকে বলে তুমি কোথায় ছবি পাঠালে না তো। এবং তার মার কথা শোনার পরে শৈ তার কম্পিউটারে শিয়ানের ছবি বার করে এবং সেই ছবি পাঠানোর সঙ্গে সঙ্গে তার মা তাকে বলে তোমার মতন বয়সে আমিও কম্পিউটার থেকে ছবি তুলে পাঠাতাম এবং এইসব স্ক্যাম তুমি আমার সাথে করতে এসো না। কিন্তু শৈ কিছুতেই বোঝাতে পারছিল না যে এটা স্ক্যাম না, এটা সত্যিকারেরই ঘটনা। সেই কারণে তার মার জোর জবরদস্তির কারণে তাকে ডেটে যাওয়ার জন্য রাজি হতে হয় এবং সে এই কথাটা যখন ওয়াইকে বলে তখন ওয়াইও রাজি হয়ে যায়। আর এই সবকিছু দূর থেকে বসে শিনলি দেখছিল এবং শৈ যেহেতু একটু অসুবিধায় ছিল সেই কারণে শিনলি তার কাছে যায় এবং তাকে জিজ্ঞাসা করে তোমার যদি কোনো প্রবলেম থাকে তাহলে তুমি আমাকে বলতে পারো এবং শৈও তাকে সমস্ত ঘটনা বলে। আমার মা একজনের সাথে আমার ডেট ফিক্স করেছে এবং তার সাথে আমাকে জোর করে ডেটে পাঠাতে চায়। তখন শিনলি তাকে জিজ্ঞাসা করে তার বয়স কেমন এবং সে কি কাজ করে। তখন তার কথায় শৈ বলে সে একটা কোম্পানির প্রফেসর এবং এইসব কথা বলতে বলতে শৈ শিয়ানের কথা ভাবতে শুরু করে। শিয়ান যদি জানতে পারে আমি কারোর সাথে ডেটে যাচ্ছি তাহলে সে আমার সাথে কি করবে, সে কি আমাকে বারণ করবে নাকি আমাকে যেতে বলবে নাকি সে আমার মার সাথে কথা বলবে। এইসব কথায় সে খুব কনফিউজ হয়ে পড়ছিল, সেই কারণে সে শিনলিকে বলে কেননা তুমিও আমার সাথে চলো এবং শিনলিও তখন তার কথায় রাজি হয়ে যায়। কিন্তু এখানে শিনলি জানতোই না যে শৈ কার সাথে ডেট করতে যাচ্ছে, সেই কারণে সে যখন শৈর সাথে যায় এবং সামনে যখন সে ইউকে দেখতে পায় তখন সে চমকে ওঠে এবং শৈকে জিজ্ঞাসা করে তুমি কি এর সাথে ডেট করতে এসছো। শৈ যখন হ্যাঁ বলে শিনলির আর কোনো উপায় ছিল না সেখানে যাওয়া ছাড়া এবং তারা সামনে আসার পরে এমন বিহেভ করে যেন তারা একে অপরকে কোনোদিনও দেখেনি। এরপরে তারা তাদের মধ্যে কথা বলতে শুরু করে এবং সেখানে শিনলি চুপচাপ বসে থাকে, এমনকি ওয়াইয়ের কথা শেষই হচ্ছিল না। সে শৈকে বলে আমরা দুজনেই আমাদের মায়ের জোর জবস্তির জন্য এখানে বসে রয়েছি এবং আমরা দুজনেই এখন বিয়ে করতে চাই না। তার কথা শোনার পরে শিনলি ভাবে তাহলে আমার এখন কোনো চান্সই নেই তাকে পটানোর। অন্যদিকে আমরা শিয়ানকে দেখতে পারি যে তার বাবার বাড়িতে গেছে এবং সে যেহেতু একা বসেছিল সেই কারণে তার বাবা তাকে জিজ্ঞাসা করে শিনলি কোথায় রয়েছে। তখন শিয়ান তার কথাই বলে আমি জানি না শিনলি এখন কোথায় রয়েছে। সেই কারণে তার বাবা শিনলিকে কল করে এবং শিনলি তাদের কাছ থেকে উঠে একটু দূরে গিয়ে কলটাকে রিসিভ করে এবং তার বাবা তাকে জিজ্ঞাসা করে তুমি কোথায় রয়েছে, তুমি কি তোমার লিডারের সাথে রয়েছো। তখন শিনলি বলে হ্যাঁ আমি তার সাথেই বেরিয়েছি এবং সে একটা ব্লাইন্ড ডেটে এসছে। এখানে যেহেতু তার বাবার ফোনটা স্পিকারে দেওয়া ছিল সেই কারণে শিয়ান সমস্ত কথা শুনতে পারছিল এবং শিয়ানও জানতো যে শিনলির লিডার আর কেউ না শৈ। সেই কারণে তখন শিয়ান বলে ওঠে তোমরা অন্যের কথা বলা বন্ধ করো এবং শিনলি তার আঙ্কেলের গলা শোনার সঙ্গে সঙ্গে ফোনটা কেটে দেয়। এরপরে শিনলি আবার তাদের টেবিলে গিয়ে বসে পড়ে এবং সেখানে যেহেতু শৈ ছিল না সেই কারণে সে ওয়াইকে জিজ্ঞাসা করে শৈ কোথায় গেছে। তখন প্রফেসর ইউ বলে শৈ একটু ওয়াশরুমে গেছে। তখনই শিনলি তাকে জিজ্ঞাসা করে তুমি কি শৈকে পছন্দ করো। তখন তার কথা ইউ বলে এখানে পছন্দের কোনো কথাই উঠছে না কারণ আমাদের মারা আমাদের জোর করে পাঠিয়েছে। তখন শিনলি তাকে জিজ্ঞাসা করে তাহলে আমার চান্স হয়তো কখনোই আসবে না। তখন ইউ কিছু বলতেই যাচ্ছিল তখনই সেখানে শৈ চলে আসে। এরপরে ওয়াই শৈকে বাড়িতে ছাড়তে আসার সময় তাদের ডেটের সম্পর্কে কথা বলছিল। ওয়াই তাকে বলে আমাদের বাড়িতে গিয়ে আমাদের মাদের বলতে হবে আমাদের একে অপরকে বুঝতে একটু টাইম লাগবে এবং এই কথা শোনার পরে হয়তো আমাদের মারা আর আমাদের ডিনার অ্যারেঞ্জ করবে না। তখন তার কথায় শৈও রাজি হয়ে যায় এবং এখানে আমরা দেখতে পারি শিয়ান আগে থেকে শৈর বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে। শৈ যখন বাড়ির মধ্যে ঢুকছিল তখন শিয়ান থেকে পেছন দিক দিয়ে ডাকে এবং শিয়ানকে হঠাৎ দেখা মাত্র শৈ চমকে ওঠে। শিয়ান তখন তাকে জিজ্ঞাসা করে তুমি এতক্ষণ কার সাথে ছিলে। তখন তার কথায় শৈ বলে
বলে, আসলে আমি একটা পুরনো বন্ধুর সাথে ঘুরতে গেছিলাম। তখন তার এই কথায় শিয়ান বলে, আমি তো ভাবলাম তুমি একটা ডেটে গেছো। তখন তার এই কথা শোনা মাত্রই সই চমকে ওঠে এবং তাকে বলে, না না, তুমি যেমনটা ভাবছো তেমনটা কিছুই না। তখন দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে এবং তখন স্নোফল শুরু হয় এবং তখন সই শিয়ানকে বলে, আসলে আমার সাথে কেউ কথা বলুক আমি কাউকে পাচ্ছিলাম না, সেই কারণেই আমি একটু বেরিয়েছিলাম। এবং তার এই কথা শোনার পরে শিয়ান তাকে বলে, আমি এইবারে আর ওয়েট করতে পারছি না। এই কথা বলার পরে সে তার চশমাটা খোলে এবং সে সইকে কিস করে এবং কিস করার পরে যখন সে শিয়ানের দিকে তাকিয়ে হাসছিল তখন একটা বিউটির কোম্পানি থেকে তাকে ফোন আসে। ফোন করে তারা সইকে বলে, আপনার যদি ফ্রি টাইম থাকে আমরা কিছু ফ্রিতে জিনিসপত্র দিচ্ছি, তাহলে আপনার ফ্রি টাইমে গিয়ে আমরা সেগুলো করে আসতে পারবো। তার কথা শোনার পরে সে শিয়ানের মুখের দিকে তাকায় এবং তাদের বলে, আমার তো অনেক ফ্রি টাইম রয়েছে। এবং এই কথা বলার পরে সে তার ফোনটাকে কেটে দেয়। ফোন কেটে দেওয়ার পরে শিয়ান তাকে বলে, তোমার যদি এতই ফ্রি টাইম হয় তাহলে তুমি আমার কোম্পানিতে গিয়ে চলো কাজ করবে। তখন তার কথা শোনার পরে সই মনে মনে ভাবে, আমি তো তাকে একটা ডেটে যাওয়ার হিন্টস দিলাম, কিন্তু আমায় সে ডেটে না গিয়ে কাজ করাতে নিয়ে যাচ্ছে। এরপরে আমরা শিল্লিকে দেখতে পারি যে বাড়িতে আসার পরে মনে মনে ভাবে, আমি আজকে গাড়ি না নিয়ে গেলেই ভালো করতাম, তাহলে আমাকে ও বাড়িতে ছাড়তে আসতো এবং কিছুটা টাইমও স্পেন্ড করা হয়েছে। তো এরপরে অন্যদিকে আমরা সই এবং শিয়ানকে দেখতে পারি। শিয়ান সইকে তার জ্যাকেটের মধ্যে জড়িয়ে রেখেছিল এবং অন্যদিক থেকে সই ও শিয়ানকে হাক করেছিল এবং এখানে আমরা জানতে পারি আজকে থেকে তারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডও হয়ে গেছে। তখন শিয়ান তাকে বলে, আমরা গাড়িতে গিয়ে বসি, না হলে তোমার ঠান্ডা লেগে যাবে। তখন তার কথায় সই বলে, আমি যদি গাড়িতে গিয়ে বসি তাহলে তোমাকে আমি এইভাবে হাক করতে পারবো না, আর আমার মতে তুমি আমার সব থেকে গরম জায়গা। এরপরে বলে, আমি বুঝতে পারিনি তুমি আমাকে ছুটির দিনও কাজ করাবে, অন্তত ছুটির দিন তো কাজ করা উচিত না, এবং এখন থেকে তো তুমি আমার বয়ফ্রেন্ড। তার এই কথা শোনার পরে শিয়ান থেকে কিছু বলতেই যাবে তখনই সইয়ের ফোন আসে এবং এখানে আমরা জানতে পারি সইকে তার মা কল করেছে। তখন শিয়ান তাকে বলে, তুমি তোমার মার সাথে বাইরে কথা না বলে ভেতরে গিয়ে কথা বলো। তার কথা শোনার পরে সই ঘরেই যাচ্ছিল এবং তার মা তাকে জিজ্ঞাসা করে, আজকের দিনটা তোমার কেমন কাটলো? সে শিয়ানের দিকে তাকিয়ে হাসতে হাসতে তার মাকে বলে, আজকের দিনটা আমার খুবই ভালো কেটেছে, এবং তার মার সাথে কথা বলতে বলতে সে ওপরে চলে যায় এবং সইর মা সইকে আবার ইউর ব্যাপারেই কথা বলতে শুরু করে। তখন সই তার মাকে বলে, আমি আজকে খুব ক্লান্ত এবং আমাকে আমার মেকআপও তুলতে হবে, সেই কারণে তোমার সাথে আমি পরে কথা বলবো। এই কথা বলার পরে সে তার ফোনটাকে কেটে দেয়। অন্যদিকে আমরা শিয়ানকে দেখতে পারি যে এখনো সইর বাড়ির নিচেই দাঁড়িয়ে ছিল এবং শিয়ান যখন তার বাড়িতে আসে শিনলি তাকে খুশি দেখতে পেয়ে জিজ্ঞাসা করে, আঙ্কেল আজকে তুমি এত খুশি কেন? কিন্তু শিয়ান তার কোনো কথারই তখন জবাব দিচ্ছিল না, সেই কারণে শিনলি তাকে বলে ওঠে, তোমার ঠোঁটে লিপস্টিকের দাগ লেগে রয়েছে। তখন তার কথা শুনে শিয়ানও ঘাবড়ে যায় এবং সঙ্গে সঙ্গে তার ঠোঁটে লিপস্টিকটা মুছে ফেলে এবং তার মাথায় হাত দিয়ে বলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে। এই কথা বলার পরে শিয়ান সেখান থেকে চলে যায় এবং এমন বিহেভ দেখে শিনলিও অবাক হয়ে যায় যে আঙ্কেলের কি হলো। এর পরের দিন আমরা দেখতে পারি শিয়ান রেডি হয়ে যখন বাইরে আসে তখন সে শিনলিকে গুড মর্নিং উইশ করে। তার এমন বিহেভ দেখে শিনলিও তখন অবাক হয়ে যায় এবং শিনলি যখন অফিসে আসে সইও তাকে গুড মর্নিং উইশ করে। শিনলি তখন মনে মনে ভাবে কালকের দিনটা হয়তো সবারই ভালো কেটেছে। এরপরে সইও যখন তার নিজের কাজ করছিল তখন সেখানে নান আসে। নানকে দেখে সই জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে? তখন নান তাকে বলে, আসলে কালকে আমার বাড়ি লিকেজ হয়ে গেছিল এবং সারা রাত্রি তাই জন্য আমার ঘুমও আসেনি, আজকে কাজ করার পরে আমাকে বাড়িও খুঁজতে যেতে হবে। তারা এইসব বিষয় নিয়ে কথাই বলছিল তখনই নান নোটিস করে সই আজকে খুব মেকআপ করে এসছে, সেই কারণে সে সইকে জিজ্ঞাসা করে, আজকে কি ব্যাপার, তুমি এত মেকআপ করে এসছো? তখন সই তার ওই কথার উত্তর না দিয়ে কথাটাকে ঘুরিয়ে দেয় এবং অন্যদিকে আমরা শিয়ানকে দেখতে পাই সেও আজকে খুব খুশি। ওয়ানজিং ও ওয়াই তার দিকেই তাকিয়েছিল এবং তাকে এত খুশি দেখতে পেয়ে তারা শিয়ানকে জিজ্ঞাসা করে, এবার তুমি আমাদের বলেই দাও যে তুমি এত খুশি কেন? কিন্তু শিয়ান তখন তাদের বলে, এত ভালো কাজ পেয়েছি হাসতেও কি পারবো না নাকি? কিন্তু শিয়ানের বন্ধুরাও কোনো কম যায় না, তারাও বুঝতে পারছিল যে কাজের জন্য সে এত খুশি নয়। এবং এরপরে শিয়ান সইকে মেসেজ করে জিজ্ঞাসা করে, তোমার কি খাওয়া হয়ে গেছে? তখন সই তার খাবারের ছবি পাঠিয়ে বলে, হ্যাঁ আমি খাচ্ছি, কিন্তু এটা যদি তোমার সাথে খেতে পারতাম তাহলে আরো বেশি মজা হতো। তখন তার কথায় শিয়ান তাকে একটা ভয়েস নোট পাঠায় এবং বলে, আজকে তো আমার সময় হবে না, যেদিন সময় হবে সেদিন আমরা গিয়ে খাবো। কিন্তু সই শিয়ানের সেই ভয়েস নোটটা একবার নয় অনেকবারই শোনে। এরপরে সে যখন কথা বলছিল তখন সেখানে শিনলি চলে আসে এবং শিনলি সইকে বলে, তুমি কি প্রফেসর ইউর সাথে কথা বলছো? তখন তার কথায় সই বলে, আমি তার সাথে কেন কথা বলবো, আমরা দুজনা শুধু বন্ধু, এর থেকে বেশি কিছু না। তখন তার কথায় শিনলি বলে, তাহলে তো ভালোই, এবং আমি আগের দিন যে কথাটা বলেছিলাম যে তোমাদের দুজনকে একসাথে খুব ভালো লাগে সেটাও মিথ্যে কথা বলেছিলাম। তখন তার কথায় সই তাকে জিজ্ঞাসা করে, তাহলে আমাকে কার সাথে মানায়? তখন শিনলি তাকে বলে, তুমি যে আঙ্কেলের কথা বারবার আমাকে বলো তার সাথেই তোমাকে সব থেকে বেশি মানাবে। তখন সইও তাকে বলে, এবং তোমাকেও প্রফেসর ইউর সাথে খুব সুন্দর মানাবে। তার এমন কথা শোনার পরে শিনলিও খুব খুশি হয়ে যায়। এরপরে আমরা ওয়াইকে দেখতে পারি যে তার কাজ শেষ করার পরে বাইরে আসছিল এবং সে গুয়ানজিংকে দেখতে পেয়ে তার কাছে দাঁড়িয়ে পড়ে এবং তাকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? তখনই ওয়াইয়ের কলিগরাও তার পাশ থেকে যাচ্ছিল এবং তারাও তাকে বাই বলে সেখান থেকে চলে যায় এবং এরপরে ওয়াই ও গুয়ানজিং এর সাথে তার গাড়িতে বসে পড়ে
গাড়িতে বসার পরে গুয়ানজিং তাকে একটা ফুলের বুফে দেয় এবং ওয়াইও সেটাকে অ্যাকসেপ্ট করে নেয়। এরপরে আমরা চ্যানকে দেখতে পারি যে নানকে তার নতুন বাড়ি খুঁজে দেওয়ার জন্য হেল্প করছিল এবং সে নানকে বলে আমি তোমার পোস্ট দেখার পরেই তোমার হেল্প করতে এলাম। এরপরে তারা দুজনে একটা ঘর দেখে এবং সেই ঘরটা তাদের সবারই পছন্দ হয়, কিন্তু নানের একটু পয়সা কড়ির দিক থেকে অসুবিধা হচ্ছিল এবং যখন রেন্টের ব্যাপারে তার মালিকের কাছে জিজ্ঞাসা করে তখন মালিক নানকে বলে আপনার ব্যাপারে চ্যান তো আগে থেকেই কথা বলে রেখেছে। এইসব কথা শোনার পরে চ্যান তাকে ইশারা করে থামতে বললেও সে থামে না। এরপরে তারা যখন সে বাড়ি থেকে বেরিয়ে আসে তখন নান সেখান থেকে চলে যাচ্ছিল। তখন নান চ্যানকে সাহস করে জিজ্ঞাসা করে তোমার বন্ধু কি জানে একটা বলছিল। তখন চ্যান তাকে বলে আসলে ও আমার কলেজ ফ্রেন্ড এবং ও আমাকে সবসময় এরকম ভাবেই জ্বালাতন করে। তখন নান তাকে জিজ্ঞাসা করে আচ্ছা এই মানে তোমার আমার প্রতি কোনো ইন্টারেস্ট নেই। তখন চ্যান তাকে বলে না না আমি এমনটা কখন বললাম। তখন নান বলে তাহলে তোমার ইন্টারেস্ট আছে। এরপরে নান তাকে জিজ্ঞাসা করে তুমি সোজাসুজি ভাবে বলো। তখন তার কথায় চ্যান বলে আমার অল্প অল্প ইন্টারেস্ট রয়েছে। নান বলে অল্প বলতে সেটা আবার কেমন কথা এবং বলে তুমি জানো আমি তোমার থেকে বয়সে বড় এবং আমার মাও আমাকে বিয়ের জন্য জোর করছে। আমি নিজের এবং তোমার দুজনেরই টাইম ওয়েস্ট করতে চাই না। তখন নান বলে তুমি যদি আমার সাথে রিলেশনে যাও তাহলে তোমাকে সিরিয়াস থাকতে হবে এবং তুমি কি আমাকে বিয়ে করবে। তখন চ্যানও তার কথায় সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায় এবং নান তাকে বলে তুমি কি এরপরে ফ্রি রয়েছো। চ্যান হ্যাঁ বলে সে বলে চলো তাহলে আমরা ডিনার করতে যাই। এরপরে আমরা সই এবং শ্যানকে দেখতে পারি যারা একে অপরের সাথে কথা বলছিল। সই তাকে বলে আমি তো এখন খাবার খাচ্ছি। তখন অপর দিক থেকে শিয়ান বলে আমার এখনো খাবার খাওয়া হয়নি। এই কথা শোনার পরে সই তার জন্য খাবার অর্ডার দিয়ে দেয় যেটা শিয়ানের অ্যাসিস্ট্যান্ট তাকে তার রুমে দিয়ে আসে এবং সই শিয়ানকে এসএমএস করে বলে দেয় আমার ডেলিভারি তুমি পেয়ে গেছো এবং এরপরে শিয়ান তাকে ভিডিও কল করে সমস্ত খাবার দেখায় এবং শিয়ান তাকে এই খাবারের জন্য ধন্যবাদও জানায়। তখন সই তাকে বলে ধন্যবাদ আমাকে এইভাবে বললে হবে না, তুমি সমস্ত খাবার খেয়ে নিলেই আমি খুব খুশি হব এবং বলে ঠিকঠাক করে খেয়ে নিয়ে একটু হাঁটাচলা করে নেবে এবং এই কথা বলার পরে সে তার ফোনটাকে রেখে দেয় এবং অন্যদিকে আমরা গুয়ানজিং এবং ওয়াইকে দেখতে পারি যারা একসাথে খাবার খাচ্ছিল। তখনই গুয়ানজিং ওয়াইকে জিজ্ঞাসা করে তুমি কি এই উইকে ফাঁকা আছো, কিন্তু তখন ওয়াই তাকে মানা করে দেয় এবং সে যখন পরের সপ্তাহগুলো জিজ্ঞাসা করে তখনও সে বলে আমার কাজ আছে। এরপর ওয়াই তাকে জিজ্ঞাসা করে তুমি আমার সাথে কি এমন কথা বলতে চাও। তখন গুয়ানজিং বলে আমি তোমার সাথে ডিনার করতে চাই এবং মুভি দেখতে চাই এবং আমরা একসাথে টাইম স্পেন্ড করতে চাই। তখন ওয়াই তার কথাই বলে এইভাবে একসাথে টাইম স্পেন্ড করা এবং শুধু খাবার খাওয়ার রিলেশনকে কি বলে। তখন গুয়ানজিং ও তার কথায় চুপ হয়ে যায়। তখন ওয়াইও সেখান থেকে উঠে চলে যায় এবং তাকে বলে এই বিষয়গুলো নিয়ে একটু মন দিয়ে ভাবনা চিন্তা করবে, তারপরে আমার সাথে কথা বলতে আসবে। অন্যদিকে আমরা শিয়ানকে দেখতে পারি যে তার বাড়িতে চলে এসেছিল এবং শিয়ানকে দেখার পরে তখন শিনলিও ঘুম থেকে উঠে পড়ে। শিয়ান শিনলিকে জিজ্ঞাসা করে তুমি কি করছো। শিনলি বলে আমি আমার হোমওয়ার্ক গুলো কমপ্লিট করছি। এরপরে অন্যদিকে সই যখন তার অফিসে কাজ করছিল তখন অফিসে একটা মেয়ে তার কাছে এসে বলে কনফারেন্স রুমে তোমার জন্য কেউ একটা অপেক্ষা করছে। এদিকে সইও জানতো না কে তার জন্য কনফারেন্স রুমে অপেক্ষা করছে। এরপরে সই যখন সেই কনফারেন্সের রুমে যায় তখন ছেলেটার পেছন দিক থেকে দেখে ভাবে আমি একে কোথাও একটা হয়তো দেখেছি। এরপর ছেলেটি যখন ঘুরে সইয়ের দিকে তাকায় তখন সে সইকে তার পরিচয় দেয় এবং বলে আমার নাম ইয়াং এবং আমি চাই তুমি শিয়ানের মতো নাম্বারও ইন্টারভিউ নাও। কিন্তু তার কথা শোনার পরে সই তার শিডিউল দেখায় এবং বলে আমি এই কদিন খুব বিজি আছি এবং আমি তোমার ইন্টারভিউ নিতে পারবো না। তখন ছেলেটি তাকে বলে আজকে আবার 3টের সময় একটা মিটিং রয়েছে, সেখানে তুমি আসতে পারো, আসলে তুমি ফিউচারের অনেক কিছুই জানতে পারবে। কিন্তু সেখানে যেতেও সই মানা করে দেয়। এরপরে ছেলেটি তাকে ভিচ্যাটে অ্যাড করার কথা বলে সেখান থেকে চলে যায় এবং সই যখন বাইরে বেরিয়ে আসে তখন নান থেকে জিজ্ঞাসা করে যে ছেলেটি কে ছিল। সই বলে আমি ছেলেটাকে চিনি না এবং আশেপাশে সইয়ের কলিগরাও বলে হয়তো সে একটা স্ক্যামার হবে, তুমি তাকে তোমার পার্সোনাল ডিটেলস দাওনি তো। তখন সইও তাদের বলে না আমি কিছুই তাকে দিইনি এবং সে যখন কম্পিউটারে ছেলেটার বিষয়ে রিসার্চ করে তখন সে কোনো কিছুই ছেলেটার বিষয় খুঁজে পায় না এবং সেও মনে করে যে হয়তো ছেলেটি স্ক্যামারই হবে। এরপরে অন্যদিকে আমরা শিনলিকে দেখতে পাই যে প্রফেসর ইউ লেকচার শুনতে গেছে, কিন্তু সেখানে যাওয়ার পরে সে কোনো বসার জায়গায় পাচ্ছিল না। তখনই একটা ছেলে তাকে ডাকে এবং শিনলিকে বলে আমি প্রতিদিন দেখি তুমি এখানে আসো এবং আমি ভাবলাম আজকেও হয়তো তুমি আসবে, সেই কারণেই তোমার জায়গা আমি রাখলাম। এবং এখানে আমরা ছেলেটির নাম জানতে পারি, তার নাম হচ্ছে চ্যাং। এরপরে প্রফেসর ইউ ক্লাসে আসার পরে শিনলির দিকে তাকায় এবং দুজনেই একে অপরকে দেখে মুচকি হাসে এবং ক্লাস করাতে করাতে যখন ইউ দেখতে পায় শিনলি অন্য একটা ছেলের সাথে কথা বলছে তখন তার মনের মধ্যে একদমই ভালো লাগছিল না এবং ক্লাস করার পরে সে এক মুহূর্তের জন্য ক্লাসে ওয়েট করেনি। সেটা দেখে শিনলিও মনে মনে ভাবে সে আজকে এত তাড়াতাড়ি ক্লাস থেকে কেন চলে গেল। এরপরে আমরা নানকে দেখতে পারি যে অফিসে আসার পরে মেকআপ করছিল। সেইটা দেখে সই তাকে জিজ্ঞাসা করে তুমি আজকে এত মেকআপ কেন করছো, কিন্তু নান থেকে কোনো প্রশ্নেরই জবাব দেয় না এবং এরপরে সই আবার শিয়ানের সাথে গল্প করতে শুরু করে। গল্প করার পরে সই যখন কাজ করছিল তখনই একটা ডেলিভারি কল আসে এবং বলে আপনার অর্ডার চলে এসছে এবং সে যখন নিচে যায় তখন জানতে পারে তাকে এই অর্ডার আর কেউ না শিয়ানই পাঠিয়েছিল এবং ডেলিভারি বয় তাকে বলে আপনার বয়ফ্রেন্ড আমার সাথে 20 মিনিট ধরে কথা বলেছে যে আপনার নুডলস এর মধ্যে
এই মেশাতে হবে ওই মেশাতে হবে এবং আপনি কিন্তু আমার একটা ভালো রিভিউ দেবেন। এরপরে সে চলে যাওয়ার পরে সই সেই খাবারের ছবি শিয়ানকে পাঠায় এবং বলে এই খাবারটা খেয়ে অতটা মজা নেই যেটা আমি তোমার সাথে গিয়ে খেয়েছিলাম। তখন শিয়ান বলে আমরা নেক্সট উইকেন্ডে একসাথে রেস্টুরেন্টে যাব। এরপরে আমরা ইয়াংকে দেখতে পারি যে তার লাইভের প্রস্তুতি নিচ্ছিল এবং সে সইকে এসএমএস করে বলে আমি আপনার আসার জন্য অপেক্ষায় রইলাম এবং এই মেসেজটা সে নানকেও দেখায়। নান তখন তাকে বলে তোমার উচিত সেইখানে না যাওয়া এবং সই তার কোনো কথা না শুনে অফিসে চলে যায় এবং অফিসে যাওয়ার পরে ইয়াং তাকে ওয়েলকাম জানায় এবং তার অফিসটা পুরো সইকে ঘুরিয়ে দেখায়। সই যখন তাকে কিছু বলতেই যাচ্ছিল তখন ইয়াং তাকে বলে আমাদের লাইভ শুরু হওয়ার টাইম চলে এসেছে এবং লাইভ শুরু হওয়ার পরে সে তার পরিচয় দেয় এবং এখানে আমরা তার আরেকটা নাম জানতে পারি। তার আরেকটা নাম হচ্ছে জ্যাকসন। তার নাম শোনার পরে সই মনে মনে ভাবে আমি এই নামটা হয়তো কোথাও একটা শুনেছি এবং এই নাম শোনার পরে যখন সে রিসার্চ করে তখন সে তার সমস্ত ডিটেলস পেয়ে যায়। এরপরে ইয়াং তার গেস্টকে ডাকে। তার গেস্ট আর কেউ না ব্রুস ছিল এবং তাকে দেখা মাত্র সই চমকে ওঠে কারণ ব্রুসের কোম্পানি এবং শিয়ানের কোম্পানির একসাথে কাজ করার কথা ছিল। এরপরে লাইভ শেষ হয়ে যাওয়ার পরে ইয়াং সইকে ব্রুসের সাথে পরিচয় করিয়ে দেয় এবং ব্রুস যখন তার সাথে কথাই বলছিল তখনই তার কাছে একটা কল আসে এবং এখানে আমরা জানতে পারি তাকে প্রফেসর ইউ কল করেছে এবং তাকে জিজ্ঞাসা করে তুমি আমাদের সাথে এরকমটা কেন করলে। তখন ব্রুস বলে আমি তোমাদের কোম্পানির সাথে কাজ করতে চাই না কারণ জ্যাকসনকে আমি অনেকদিন আগে থেকেই চিনি এবং সে যখন আমাকে বলল আমি তখন তাকে না করতে পারিনি এবং এই সব কথাই সই পাশে দাঁড়িয়ে শুনছিল এবং জ্যাকসনকে তখন বাই বলে সেখান থেকে চলে যায় এবং গাড়িতে যেতে যেতে সে শিয়ানকে মেসেজ করে বলে তুমি কি ব্রুসকে জ্যাকসনের সাথে দেখে নিয়েছো, কিন্তু অন্যদিক থেকে কোনো কথারই শিয়ান রিপ্লাই দিচ্ছিল না কারণ সেও একটা অন্য মিটিং এ ব্যস্ত ছিল। এরপরে সই যখন তার সাথে দেখা করতে তার কোম্পানিতে যায় তখন শিয়ানের অ্যাসিস্ট্যান্ট তাকে বলে শিয়ান তো 10 মিনিট আগেই এখান থেকে চলে গেছে এবং অন্যদিকে আমরা শিয়ানকে দেখতে পারি যে চিন্তায় বসে বসে ড্রিঙ্ক করছিল এবং শিন্নি তাকে মেসেজ করে বলে আমি আজকে এই বাড়িতে আসতে পারবো না এবং শিয়ান তখনই সইয়ের মেসেজগুলো পড়ে। সই তাকে বলে আমি তোমার সাথে এখনই দেখা করতে আসছি এবং সই যখন তার বাড়িতে আসে তখন শিয়ানকে দেখা মাত্রই সে তাকে জড়িয়ে ধরে এবং সই বলে আমি তোমার গা থেকে ড্রিঙ্কের গন্ধ পাচ্ছি এবং শিয়ান যখন বলে হ্যাঁ তখন সই তাকে বলে তুমি আমাকে কেন ইনভাইট করলে না, আমি কবে থেকে তোমার সাথে ড্রিঙ্ক করতে চাই। তারা এইসব বিষয় নিয়ে কথাই বলছিল আর এখানেই আমাদের এই এপিসোডটারও সমাপ্তি ঘটে। এপিসোডটির এক্সপ্লেন যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকার বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের এক্সপ্লেনটি কেমন লাগলো। আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।